আমি রেকর্ডিং অন করছি। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসের রেকর্ডটা ইনশাল্লাহ প্রতিদিন ক্লাসের পরপরই আমি দিয়ে দিব। আর ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে, যেহেতু আমরা এখানে ফিজিক্যাল ক্লাস না লাইভ ক্লাস, অনেকে অনেকভাবে থাকি, আই মিন অনেক সিচুয়েশনে থাকি, কেউ বাইরে থাকি বা যেভাবে থাকি, আমরা একটু অ্যাটেন্টিভ হওয়ার চেষ্টা করব। যদিও আমরা এখানে রেকর্ড ভিডিও অন করার প্রয়োজন নাই, আপনাদেরকে জাস্ট আমি এটা মাঝে মাঝে যেটা করব, জাস্ট আপনারা আসলে অনবোর্ড আছেন কিনা, অ্যালাইন আছেন কিনা আমার সাথে, এটাকে একটু যাচ মানে চেক করার জন্য মাঝে মাঝে আপনাদের একটু বিরক্ত করবো। আমি আপনাদের নাম ধরে আসলে ডাকবো, কোয়ারি করব, জিজ্ঞাসা করব। তবে একটা রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছেই, যে আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসের মধ্যে যদি কোনো কিছু না বুঝে থাকেন, ইফ ইউ ফিল, মানে ক্লাসের কোনো টপিকস পড়াচ্ছি, আপনার কাছে মনে হচ্ছে যে এখন প্রশ্ন করব না, বা এই প্রশ্নটা করব, করলে কি মনে করবে, আহ, তো এই ধরনের যদি কোনো চিন্তা থাকে তাহলে ভুলে যান। ক্লাসের মধ্যে যখনই কোনো কোশ্চেন আসবে ঠিক তখনই আমাকে ইন্টারাপ্ট করে কোশ্চেন করবেন। অনেকে যেটা করে যে ভাই 10 মিনিট আগে 10 মিনিট আগে ক্লাসে আলোচনা করে তারপরে হচ্ছে যে কোশ্চেন আনসার নেয়। আমি এটা করি না, আমি সাধারণত ইনস্ট্যান্ট হচ্ছে আপনার কোশ্চেন আনসারগুলো নেওয়ার চেষ্টা করি। তার একটাই রিজন, কারণ কোশ্চেন পরে মনে থাকে না। যদি এমন হয় যে কোনো কোশ্চেনটা যদি বলি, আমি কোশ্চেন করার পর আমি যদি বলি যে না হ্যাঁ এটা হচ্ছে একটু পরে আমি আলোচনা করবো, দেন তো আমি অ্যান্সার তো দিলামই। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল রুলস, যে আমরা আপনার একটু অ্যাটেন্টিভ থাকতে হবে। আমরা আপনাকে কিছুক্ষণ পর পর কোশ্চেন করবো, অমুক মানে অমুক ভাই বলেন, অমুক আপু বলেন, আর আপনারা আমাকে ভাইয়া বলে সম্বোধন করবেন, আমি আপনাদেরকে আপু ভাইয়া বলে সম্বোধন করব। আর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ক্লাসের মধ্যে যেটা হচ্ছে যে প্রতিদিনের ক্লাসে যেটা যেটা ইম্পর্টেন্ট টপিকস ওগুলো আমরা গুগল ক্লাসরুমে আপনাদেরকে আপলোড করে দিব। আপনারা এসব টপিকস, ম্যাটেরিয়াল এগুলো সব ক্লাসরুমে পেয়ে যাবেন। আর আপনাদের সাথে আহ, এখানে আজকে কেউ কি আছেন যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে কেউ জয়েন করতে পারেনি, আজকেই প্রথম জয়েন করেছেন, মানে আমাদের ক্লাসে এনরোল করেছেন, এমন কেউ কি আছেন? আমি প্রথম স্টুডেন্ট। আচ্ছা, লাস্ট ফ্রি ক্লাস তো হয়েছে এই জন্য আর কি। ওকে, গ্রেট। ভাইয়া এই আমিও পজিশন প্রথম। আচ্ছা আচ্ছা, ওকে, তো রাজীব ভাই আপনি একটু আপনার সম্পর্কে বলেন, একটু শুনি। ভাই আমি এই যে ইয়েতে আছি হচ্ছে আপনাদের ডাটা অ্যানালিটিক্স এ আছি 2502 আর পাইথনে আছি 2501। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এটাতে আছি 2502 24, আচ্ছা 2502 ডাটা অ্যানালিটিক্স যেটা। আচ্ছা, ওকে। আর হচ্ছে পাইথনে আছি 2501। আপনি 2502 থাকলে ওটা কি আপনার কোর্স তো শেষ হওয়ার কথা, আপনি জয়েন করার ওই কোর্স করেননি? না চলতেছে তো, আমাদের তো চলতেছে রানিং। হ্যাঁ, তাহলে আজকে জয়েন করলেন যে এই ব্যাচে? না এই যে আজকে ফ্রি ক্লাস বিজনেস অ্যানালিটিক্স আসলে ব্যাপারটা কি ও মানে আচ্ছা আচ্ছা, আপনাদের সহজে কি রাজীব ভাই জানা। আপনাদের ক্লাসের যেই জিনিস পড়াইছি একই জিনিস, তেমন কোনো মানে পার্থক্য নেই, তারপর থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আবার একটু রিপিট হলো আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আপনার আহ, রোমা রানী, জি। জি ভাইয়া, আজকে আমি জানতে পেরেছি তো আজকে জয়েন করলাম আর কি। আচ্ছা, ওকে। আপনি কোথায় আছেন আপু, পড়াশোনা করছেন কোথায়? ভাইয়া আমি এআইবি থেকে মার্কেটিং এ পড়াশোনা করেছি, পড়াশোনা শেষ, এখন আমি জবের জন্য চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। হুম, তাহলে এই কোর্সটার ব্যাপারে আসলে আপনার কোন জিনিসটা মানে মোটিভেশন, মানে ফিল করছেন এই কোর্সের ব্যাপারে? বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড আমি ডেটা সায়েন্সের ক্ষেত্রে মানে ডেটা অ্যানালিটিক্স কোর্সে যেহেতু অনেক কিছু দেখলাম, অ্যান্ড আমার মার্কেটিং যেহেতু ফিল্ড, আই থিংক এটার জন্য এই কোর্সটা বেটার হবে, এর জন্য আজকে জয়েন করা। আচ্ছা, ওকে ওকে। তো ধন্যবাদ। এছাড়া কেউ কি আছেন আজকে এই নতুন বাইরে, আগে কারোর সাথে কথাবার্তা বলা হয়নি? ওকে, সো আমরা শুরু করি। তো শুরু করার আগে একটা স্লাইড, কমন একটা স্লাইড আমি সবসময় স্লাইডটা রাখি। এটা খুবই মানে আমার কাছে মনে হয় এটা খুবই একটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট। তো ফার্স্ট অফ অল বলে রাখি যে আসলে আপনার এখানে যারাই আছেন, এখানে এমন এমন কেউ নাই যে যারা আসলে মাইন্ডসেট মানে গ্রোথ মাইন্ডসেট না। কেন বললাম কথাটা, কারণ ম্যাক্সিমাম কেউ জব করতেছেন, কেউ স্টুডেন্ট, আপনাদের নিজেদের ব্যস্ত সময় মানে সময়ের মধ্যে স্কিল ডেভেলপ করার জন্যই আসছেন। সো আপনারা যদি গ্রোথ মাইন্ডসেট না থাকতো ডেফিনেটলি আসতেন না। তো এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে,
কিছু কিছু ব্যাপার থাকবে কোর্সের ক্ষেত্রে। আহ, আপনার যে ইনস্ট্রাক্টর, মানে এখন এই মুহূর্তে আমার অনেক কথা, অনেক মানে আপনাদের ক্লাসের টপিকস বোঝানোর অনেক কিছু ভালো নাও লাগতে পারে, এটাই স্বাভাবিক। চেহারা ভালো না লাগতে পারে, কথা ভালো না লাগতে পারে, কথা বলার টন, স্টাইল এগুলো ভালো না নাই লাগতে পারে। বাট আমি রিকোয়েস্ট করব, যেহেতু জয়েন করেছেন, ভর্তি হয়ে গেছেন আমার সাথে, আপাতত আগামী 16টা ক্লাস 17টা ক্লাস থাকতে হবে। সো একটু কষ্ট করে শুনেন, যে যদি এমন হয় যে যে টপিকসগুলা ধরেন আপনি পারেন, বুঝেন, জানেন, এগুলো কমন জিনিস, বিরক্ত হবেন না। মনে করবেন যে এটা আপনার জন্য হচ্ছে একটা জাস্ট একটা রিপিট হচ্ছে, একটু সময় দিয়ে শোনেন। জাস্ট দেখেন, হয়তো বা এমন হইতে পারে যে নতুন কিছু পেয়েও যেতে পারেন, প্রবাবিলিটি আছে। আমি খুব মানে কমন জিনিস, যেগুলো প্রতিনিয়ত আমরা ডে টু ডে লাইফে যেই জিনিসগুলোই ব্যবহার করি, মানে কমন, ওইগুলাই মূলত আসলে দেখাই। এর বাইরে তেমন কিছু আমি দেখাই না, কারণ আমারও অনেক জ্ঞানের স্বল্পতা আছে, নলেজ লিমিটেশন আছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার কোনো মানে ধরেন আপনাদের মাইন্ডসেট এমন থাকবে যে আপনি দেখেন আসলে কতটুকু নতুন কি কি মানে জানার আছে, এই জিনিস এভাবে একটু প্রোঅ্যাক্টিভলি মাইন্ডসেটটা রাখার চেষ্টা করবেন, বিকজ প্রোঅ্যাক্টিভ মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যখন রিঅ্যাক্টিভ বা নেগেটিভ মাইন্ডসেট থাকবে, আপনি যে যে মানে হার্ভার্ডেও যে যে কিছু যদি কোনো কোর্স করেন, ওইখান থেকে নিতে পারবেন না। সো আসলে কোর্স, যে কোনো একটা কোর্স, আসলে এটা একটা কোর্স তো শর্ট কোর্স, এই কোর্স থেকে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু একটু ফোকাস, অ্যাটেন্টিভ থাকতে হবে, এবং মাইন্ডসেটটা মানে পজিটিভ রাখতে হবে, যে হ্যাঁ আপনি, এবং আপনাকে এটা বিলিভ করতে হবে যে আপনি পারবেন, আপনার মধ্যে এই নতুন কিছু আমি শিখবো, আপনি মাইন্ডসেটটা রাখতে হবে। তাহলে দেখবেন যে কিছু না কিছু নতুন পেয়ে যাচ্ছেন, আপনার গ্রোথটা কন্টিনিউস হচ্ছে, জার্নিটা ভালো হচ্ছে। তো যে কোনো কিছু শুরু করার ক্ষেত্রে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনারা জয়েন করেই ফেলেছেন, এখন আপনাদেরকে একটু প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। প্রসেস মিনস ইন এ সেন্স, আপনাদেরকে শুরুতে কয়েকটা ক্লাস আপনাদেরকে খুব মানে প্যারা দিব না, তেমন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। তারপর থেকে একটু দেওয়া শুরু করব, অ্যাসাইনমেন্টগুলো গ্র্যাজুয়ালি থাকবে। এবং আপনাদেরকে মনে হয় ফাইনাল একটা অ্যাসাইনমেন্ট আমি একটাই মানে মানে শর্ট শর্ট করে করে আপনাদেরকে আমি হয়তো বা ইয়ে করাবো, ছোট ছোট প্রজেক্ট করাবো, যেগুলো শর্ট প্রজেক্ট, কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে ফাইনাল, মানে কমপ্লিট প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে একটাই। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করি, কমন একটা জিনিস, যে আমরা সবসময় বলি যে রুলস এবং প্রিন্সিপাল, এটা একটা ফ্যাক্ট, বিশেষ করে আপনার ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এই এই জিনিসটা এই কারণে বলি, যে আমরা আসলে যে কোনো সময় যখনই কোনো যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি না কেন, বা যে কোনো ডেটা সেট নিয়ে কাজ করি না কেন, আসলে আপনার সময় প্লাস হচ্ছে ডেটার ধরন, প্লাস হচ্ছে কাজের ধরন, প্লাস হচ্ছে রিকোয়ারমেন্ট, এগুলোর উপর ভিত্তি করে আমরা এক এক সময় এক এক রকমের টুলস ব্যবহার করে থাকি। হুম। তো যেমন ধরেন এক্সাম্পল, যে কমন জিনিস, একটা বড় রুই মাছ কাটতে তো আমি ছোট ছুরি ব্যবহার করবো না, এটার জন্য বড় একটা আমার বটি লাগবে বা ছুরি লাগবে। আমি একইভাবে পুঁটি মাছ কাটার জন্য তো মানে বড় ছুরি ইউজ করবো না। তো ব্যাপারটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার ধরন চেঞ্জ হচ্ছে। তো সেম একইভাবে আমরা যখন ডেটা সেট নিয়ে কাজ করব, কোনো একটা অবজেক্টিভের উপর ভিত্তি করে কাজ করব, কোনো একটা কোশ্চেন অ্যান্সার বের করার চেষ্টা করব, যদি রিকোয়ারমেন্টটা ছোট হয় তাহলে আমরা ছোট টুলস ইউজ করব, যদি রিকোয়ারমেন্টটা খুব বড় হয় তাহলে আমরা ওই অনুযায়ী মানে অ্যাকর্ডিংলি আমরা টুলসগুলো ইউজ করব। তো এই জন্য যেটা আমরা বলি যে রুলস এবং প্রিন্সিপাল, যে রুলস হচ্ছে গিয়ে আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনার ধরেন ইনস্ট্রাকশন চেঞ্জ হইতে পারে, কিন্তু প্রিন্সিপাল কিন্তু সেম, অলওয়েজ ওয়ান থাকবে, সেম সেম জিনিস থাকবে। যে আপনার যদি প্রিন্সিপাল হয় বা অবজেক্টিভ হয়, ধরেন আপনি এক্সাম্পল কক্সবাজার যাবেন, এখন আপনার রুলস চেঞ্জ হইতে পারে, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, আপনি চাইলে বাইসাইকেলে যেতে পারেন, আপনি চাইলে এরোপ্লেনে যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, যে কোনো ওয়েতে যেতে পারেন, বাট আপনার টার্গেট পয়েন্ট একটা থাকবে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আমরা এখানে মিন করার চেষ্টা করেছি। তো এখন এইটা একটা গুরুত্বপূর্ণ স্লাইড, এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমাদের সাথে মনে হয় এখানে নাহার আপু আছেন। ওকে, নাহার আপু, তারপরে হচ্ছে রাকিব ভাই, আপনারা তো, রাজীব ভাই, আপনারা তো মেবি আমাদের আগের ব্যাচে আছেন। এই যে এখন যে স্লাইডটা আমি ওপেন করলাম, আপনাদেরকে অলমোস্ট প্রায় 13-14টা ক্লাস করাই ফেলছি, 12-13টার মতো ক্লাস করাই ফেলছি। বলেন তো আমি এই স্লাইডের বাইরে কিছু করাচ্ছি কিনা? জি না। এই একটা স্লাইডে কিন্তু আমি গত 1.5 মাস ধরে করাচ্ছি আপনাদেরকে, রাইট? জি, এটাই চলছে।
এটাই চলছে। তো এটাই চলবে আর কি। এইটাই, এই জন্য আপনাকে বললাম যে আপনি থাকেন, মানে থাকতে চাইলে থাকেন, দেখেন ফার্স্টের ক্লাসগুলো মনে হয় আপনি মিস করছেন কিনা আমার আমার জানা নেই। দেখেন একটু আবার রিভিউ করেন, রিভাইজ হয়ে যাক। তো এখন কোশ্চেন আচ্ছা কোশ্চেন করবো আপনাদের কাছে যারা নতুন আছেন। এই যে স্লাইডটা আপনারা কি একটু খেয়াল করছেন কি কি আছে স্লাইডের মধ্যে? আচ্ছা, আহ, একজন আমাকে একটু বলেন, অবজেক্টিভ ডিফাইন সাধারণত এটা পড়ে দেখে আপনার কি মনে হচ্ছে? এনিওয়ান? ইলিয়াস ভাই শুনতে পাচ্ছেন? ইয়েস ভাইয়া। জি। সো অবজেক্টিভ ডিফাইন বলতে আমি এখানে যেটা বুঝতে পারতেছি যে আমরা ডাটা যেটা নিয়ে কাজ করতেছি সেটা থেকে আসলে আমরা মানে কি ধরনের অ্যানালাইসিসটা করতে চাচ্ছি। ফর লেটস সে আমরা একটা বিজনেস নিয়ে যদি কাজ করি, মানে আমার অবজেক্টিভটা কি এই অ্যানালাইসিসটা শেষে, যে আমি কি আমার বিজনেসে গ্রোথ চাচ্ছি নাকি হচ্ছে কোথায় আমার ফল্ট আছে সেটা অ্যানালাইসিস করতে চাচ্ছি, সেটা ফার্স্টে হচ্ছে ডিফাইন। ওকে, গ্রেট, সুন্দর কথা বলছেন। আচ্ছা, আরেকজন একটু বলেন। ভাইয়া যেটা বলছে এটার এটার রিলেভেন্ট করে বলতে পারেন না চাইলে এর বাইরেও কিছু বলতে পারেন। শামসুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, রোমানা আপু? ওকে, এনিওয়ান? মারুফ বিল্লাহ? ওকে, আপনারা যদি কিছু বলতে না চান সমস্যা নাই। তো আমরা এখানে আসলে ভাইয়া এটা কিরকম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিংবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই যে ফ্যাক্টর গুলো আছে এগুলা যাচাই করে আসলে ধরেন আমি একটা সেলস কিংবা প্রফিট যে আমি আর্ন করতেছি কিংবা ডিক্লাইন হচ্ছে এটার ইম্প্যাক্টটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটার কোনো অবজেক্টিভ কিংবা আউটকাম যদি আমি বেরোতে চাই তাহলে তো আমাকে ডাটাগুলো অ্যানালাইসিস করা দরকার। সেক্ষেত্রে আমি এই যে ডিফাইন অবজেক্টিভটাকে সেট করা, আমার একটা গোলটাকে সেট করা, মোটটাকে সেট করা, এটাই কি বোঝাচ্ছে? এটাই বুঝাচ্ছি, এক্স্যাক্টলি এটাই বুঝাচ্ছি। এখন এটা তো আপনি সুন্দর করে একটা একটা খুব মানে প্রফেশনাল একটা ভাবে বললেন, গুড, সুন্দর অ্যান্সার দিয়েছেন। বাট এখন প্র্যাকটিক্যালি ঘটনাটা কি ঘটে? এখানে এমন কেউ আছেন যে সেলসে আছেন? আচ্ছা, অ্যাকাউন্টসে আছেন এমন কেউ আছেন? না, আমি ব্যাংকিং এ আছি, নাই ব্যাংকে। আচ্ছা, ওকে, আপনি তো ব্যাংকিং এ আছেন ভাই, তাহলে আপনাকে আমি একটা কমন কোশ্চেন করি। ধরেন আপনার বস আপনার কাছে ডেকে বলল যে গত মাসের রিপোর্ট নিয়ে আসেন, বা সেলস ডিপার্টমেন্টের রিপোর্টটা আমাকে গত মাসের বা গত বছর রিপোর্টটা একটু দেন, এটাই বললো আপনাকে। তো রিপোর্ট আপনি বললেন যে না রিপোর্ট করিনি, তাহলে বললো ঠিক আছে রিপোর্টটা বানান আমাকে পরে শেয়ার করেন। তো এই যে কথাটা আপনাকে বললো, আপনি প্রথমে কি কাজ শুরু করবেন, কি কাজ করবেন? এটা নর্মালি প্রথমত সফটওয়্যার থেকে আসলে র ডাটাটা নিতে হয়, র ডাটাটা নিয়ে তারপরে যেটা দেখতে হয় যে ভ্যারিয়েবলটা কোথায় বেশি আছে, কম বেশি ভ্যারিয়েবলটা এই জায়গায় পয়েন্টটা আমি সিলেক্ট করলাম যে স্যার এই জায়গা কম হয়েছে এখানে বেশি হয়েছে। তখন হয়তো বস বলবে যে কেন কম হয়েছে, তার কিছু ইন্ডিকেটর গুলো তার সামনে যাতে উপস্থাপন করতে পারে সেই ধারণাটা নিয়ে যায় তাকে উপস্থাপন করে। তবে এটা হচ্ছে কি, যতটা সিস্টেমেটিক ভাবে ডেপ্লয় করা যায় আর কি, সুন্দর গ্রাফিক্যাল ভাবে যদি ডেপ্লয় করার সময় থাকে ওইভাবে গ্রাফিক্যালি করা যায় অথবা একদম ন্যারেটিভের মাধ্যমেও করা যায়। আচ্ছা, ওকে, সুন্দর বলছেন। আমি তাহলে আপনাদের একটা গল্প, আমার আমার একটা রিয়েল এক্সাম্পল বলি। আমাকে আমার সেলসের হেডফোন দিল, ফোন দিয়ে বলল যে নাজিম সাহেব, আপনি গত বছর তো শেষ, জানুয়ারি মাস, আপনি আমাদেরকে এই বছরের গত বছর রিপোর্ট একটু পাঠান তো। তো আমি বললাম যে স্যার আমি রিপোর্টটা কাজ করতেছি, আপনাকে যা পাঠাচ্ছি। কি কি লাগবে স্যার? বললো পাঠান, আপনি আমাকে ওই যে সেলসের স্ট্যাটাসগুলো দেন কি অবস্থা। তো উনি আমাকে বললো, আমি তারপরে ওনার কথা শুনে ফোনটা রাখলাম, রেখে তারপর রিপোর্ট করা শুরু করলাম। তো রিপোর্ট মোটামুটি করার জন্য আমার সেলসের যে ডেটাগুলো লাগে
মোটামুটি কিছু ডেটা আমি কিছু ডেটা আমি সার্ভার থেকে নিলাম, কিছু ডেটা ম্যানুয়ালি কালেক্ট করলাম, করে টরে একটা মোটামুটি একটা সামারি, একটা ড্রাফট দাঁড়া করাইলাম, একটা সামারি দাঁড়া করালাম, করে তার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে আচ্ছা আপনি কি 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 মানে কি কি বের করছেন? তো বললাম সারা মাসে কতগুলো, সারা বছর কতগুলো সেল হইলো, তারপরে মাসের ট্রেন কেমন, সেলস পার্সন কেমন কি করলো, এতটুকুই। এই তো বেসিক টোটাল প্রফিট এন্ড কত টাকার সেল করলাম এতটুকু। তারপরে বললো আচ্ছা একটা কাজ করেন, আপনি এবার একটু বের করেন তো টপ টপ 20 প্রোডাক্ট কি কি আছে, এটা একটু আমাকে বের করে দেন তো। আমি আবার গেলাম, যে আবার বসে রিপোর্টগুলো আবার এটা ডাউনলোড করে আবার ওইটা বের করে আবার নিয়ে গেলাম। উনি দেখে বললো আচ্ছা ভালো কথা, দেখেন তো সারা বাংলাদেশের ডিভিশন জোন ওয়াইজ কোন প্রোডাক্টটা কোন জোনে বেশি গেছে ওটা একটু বের করেন তো। ওটা করলাম, এরপরে আবার গেলাম, এরপরে করে নিয়ে যাওয়ার পর বললো আচ্ছা ঠিক আছে ডিস্ট্রিবিউটর ডিলার ওয়াইজ বের করেন তো। এভাবে করে আমাকে মোটামুটি 4-5 বার সে আমাকে বারবার ব্যাক এন্ড ফোর্থ রিপোর্টের কাজগুলো দিল। তারপরে বললো যে হ্যাঁ এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা আমার এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে তখন বারবার মনে হচ্ছিল যে ভাই এই কথা আপনি আমাকে আগেই বলতে পারতেন। আগে বলে তো লাস্টের যখন লাস্ট পুরো রিপোর্টটা মানে কোয়ারিটা ফিল আপ করি তখন বলি যে এই সবগুলো কথা আমাকে বারবার একবারে না বলে বারবার না বলে একবার শুরুতে বলতেন, আমি একবারে সব নিয়ে আসতাম, দেন হচ্ছে আপনার তাহলে এত সময় আর লাগতো না। তো এই যে ঘটনাটা বললাম, এই ঘটনার সাথে কারো কি প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু ম্যাচ করতেছে? আচ্ছা আমি একটু বলি ভাই। জি আমি রিসেন্টলি জয়েন করলাম মাত্র, তো আপনার কথা শুনে একটা কথা বলি। আমি আছি একটা গার্মেন্টস সেক্টরে আছি আর কি, হ্যাঁ, জি এইচআর আছে আর কি। হুম আপনি যেটা বললেন আর কি সেম, যে যেমন আমাদের প্রতি মাসেই একটা রিপোর্ট করতে হয়, যে ওভার টাইমের রিপোর্ট। আমাদের এখানে 10 থেকে 12টা ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশন, কোয়ালিটি, আর&ডি, ইয়ার্ন, মার্কেটিং, অ্যাডমিন, ইউটিলিটি। এখন এদের যে ওয়ার্কার ক্যাটাগরি আছে এদের হচ্ছে 8 ঘন্টার উপরে গেলে এদেরকে ওটি করানো হয়। হুম তো মাস শেষে আপনি যেটা বললেন যে একটা রিপোর্ট সফটওয়্যার থেকে নামাই আমরা, যে কোন ডিপার্টমেন্টে কার কত ওটি হলো, ওটি অ্যামাউন্টটা কত। এখানে 3টা ক্যাটাগরিতে ওটি হয়, একটা হচ্ছে এক্সট্রা ওটি, এফওটি মানে অবডে শুক্রবারে যে ওটি সেটা আর কি, আর স্যালারি। ওই যে আপনি যেটা বললেন যে সর্বোচ্চ সেলস কত হয়েছে, তো এরকম আমাদের এখানে দিতে হয় যে কোন ডিপার্টমেন্টে সর্বোচ্চ ওটি মানে ওভার টাইমে খরচটা গেছে, ওই যে টপ টোটাল ওটি বলা হয় জি যেটাকে, জি জি যে আপনি যেটা বলেন যে টপ 10 সেলস, এরকম টপ টোটাল ওটি কার কার বেশি, কোন ডিপার্টমেন্টে বেশি। তারপরে গত মাসের তুলনায় এটা তো ফেব্রুয়ারি মাস, যে ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে কোন কম্পিটিশনটা কেমন? ডিপার্টমেন্টে বেশি হয়েছে, হ্যাঁ কম্পারিজনটা দেখান, পার পার্সন ওটি হইলো কত। তারপরে আরেকটা রিপোর্ট দেওয়া আমাদের প্রোডাকশন, যে সাপোজ প্রোডাকশন হলো 10 কেজি, কিন্তু আমার ওটি চলে গেল, ওর উপর ডিপেন্ড করে অ্যামাউন্টটা বেশি গেল আর কি। তো এই যে অ্যানালিসিস গুলো, এগুলো কিন্তু আসলে আপনি যেটা বললেন আর কি, এরকম আমাদের দেয়া লাগে আর কি। কিন্তু আমার আমার গল্পের মধ্যে একটা ঘটনা ছিল এরকম যে সে আমাকে বারবার পাঠাচ্ছে, বারবার আমার যাওয়া লাগছে। হ্যাঁ এটা কি, এটা আসলে সত্যি কথা যেটা হয় কি, যে ওই যে কি বলে রে, আহ, একটা ইন্ডিয়ান ছবি দেখছেন কিনা, যে নামটা খেয়াল নিতে হবে, যে এক হচ্ছে আপনাকে বসটা কি করে, যে হ্যারেস করা, আর সেকেন্ড হচ্ছে কি আপনাকে নিবে, নিয়ে কিন্তু কি করবে, ইচ্ছা করে ঘুরাবে। যে ঠিক আছে, আমার লিডারশিপে কিন্তু বড়টা, আমরা যেহেতু এইচআর এ জব করে একটা ট্রেনিং এর বিষয় আছে, লিডারশিপের বড় একটা প্রথম গুণাগুণ হচ্ছে আপনাকে যে অর্ডার দিবেন, ওই অর্ডারের ভিতরেই সবকিছু 100% থাকবে। মানে আপনি যখন অর্ডারটা নিবেন আপনি বুঝবেন যে আসলে কি চাচ্ছে। যেমন আমি কোথাও কোনো রেস্টুরেন্টে গেলে কি করি, যে আমি অর্ডার দিই যে কি আমার 3 নম্বর সিরিয়ালে 3 নম্বর সিরিয়াল কোন খাবারটা আছে, এই খাবারটা আছে। তো আমি যখন কাউকে অর্ডার দিব যে নাজমুল সাহেব আপনি এটা করে নিয়ে আসেন, তা আমার কাজ হবে লিডার, অ্যাজ এ লিডার হিসেবে কি কি করবেন, আমি এন্ডিং রেজাল্টটা কি পাবো এটা সরাসরি বলা, দেন রাইট আপনি নিয়ে চলে আসবেন। রাইট এটা হচ্ছে লিডারশিপের ফার্স্ট গুণ আর কি। আর এক্স্যাক্ট। যদি আমি আপনাকে বলি যে মারুন সাহেব এটা নিয়ে আসেন, এখন আপনি তো বুঝতে পারতেছেন না যে কি আনবেন। হুম মানে আপনি তখন আপনার বসের সাথে চাকরির বয়স 2 বছর, 3 বছর, 4 বছর, তাহলে ওই 3 বছর 4 বছরে যে এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী আপনি মনে মনে চিন্তা করতেছেন হয়তো বা বস এটা চাইতে পারে, এটা চাইতে পারে, তখন আপনি ওই এনার্জি নিয়ে গেলেন। অ্যাজাম্পশনের বস ভিত্তিতে। বলে, হ্যাঁ বস বলে যে না আপনি আবার এটা নিয়ে আসেন, আবার এটা নিয়ে আসেন,
হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি এখানে কিন্তু যিনি অর্ডার করবেন তাকে একে লিডারশিপের নিয়মটা মেনে অর্ডার করতে হবে। তাহলে কি হবে, যিনি অর্ডার নিবেন তিনি ফুলফিল করতে পারবেন। এটা হচ্ছে আমার এইচআর পার্সপেক্টিভ বললাম আর কি। জি, ধন্যবাদ ঠিক আছে। কামরুজ্জামান ভাই। আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা অনেক কিছু শুনবো, মানে জানবো, শিখার আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটা বললাম, এটা না কমন বাংলাদেশের প্রেক্ষাপটে বা যে কোনো জায়গার প্রেক্ষাপটে এটা একটা কমন সিনারিও যেরকম ঘটনা ঘটে। তো এইখানে প্রিন্সিপাল অফ অ্যানালিটিক্স বলতে আমরা আসলে যেটা যেটা আসলে মিন করতেছি, প্রথম অবজেক্টিভ পার্টটা এই কারণে রাখলাম, আমরা যেটা করি সবসময় যখনই কোনো অ্যাসাইনমেন্ট আসে, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটা আমরা ট্রাই করি একটা রিটেন ফর্মে নেওয়ার জন্য। প্রথমত যে আমরা ধরেন আমার যদি ধরেন একেবারে ডিরেক্টর বললো, তার তো বলতে পারি না যে আপনি আমাকে মেল করেন তারপরে করব, তা করি না। কিন্তু যদি ধরেন দেখা যাচ্ছে যে আমি বুঝি যে এটা উনি আমাকে চাইছে, তো ওনার কাছ থেকে প্রথমে ওনার কাছে একটা রিকোয়ারমেন্ট থাকলে যে বসার পর আমি আগে ব্রেন স্ট্রমিং করি যে সে কি চাইছে। সেলস রিপোর্ট চাইছে, গ্রেট। এখন সেলস রিপোর্টে কি কি লাগতে পারে, কি কি কোশ্চেন, তার অ্যান্সার, মানে তার তার পার্সপেক্টিভ থেকে তার কি কি কোশ্চেন লাগতে পারে। তো তখন বললাম, তখন চিন্তা করি যে উনি এটা চাচ্ছে, উনি এইটা চাচ্ছে, উনি সারা মাসের সেলস চাচ্ছে, সারা বছরের আপনার সেলসের অ্যামাউন্ট কত টাকার অ্যামাউন্ট রেভিনিউ হলো সেটা চাচ্ছে, ওই রেভিনিউতে আমার কস্ট অফ গুডস সোল্ড কত, আমার টোটাল প্রফিট কত, নেট মার্জিন কত, এটা চাচ্ছে। ওকে, গ্রেট। এরপরে টিম ওয়াইজ সেলসের পারফরমেন্স কেমন, টিম ওয়াইজের টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট কেমন, এটাও দিতে হবে। কি কি দেওয়া যায়, কি কি আমার কাছে অ্যাভেলেবল আমি দিতে পারবো, এভাবে করে আমি মোটামুটি 6-7টা পয়েন্ট লিখি। লেখার পর আমি তার কাছে নিয়ে যাই বা তাকে দেখাই যে এই যে 10টা কোশ্চেন বা 6টা কোশ্চেন অ্যান্সার আপনার হলে কি হবে না আরো কিছু লাগবে। তখন তখন সে বলে যে আমার হ্যাঁ এইটা অ্যাডিশনাল, এটা লাগবে, ওইটা লাগবে। তো এইটা করার পর আমরা কি করি, ওই রিপোর্টটা সে তো তার মানে রেসপেক্টিভলি সে তার ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে দুই জায়গায় শেয়ার করবে, কারণ পারফরমেন্স রিভিউ হবে। তো তার ডাউন স্ট্রিমের সাথে কথা বলি, ধরেন এক্সাম্পল এরিয়া ম্যানেজার থাকে, সেলস ম্যানেজার থাকে, তাদেরকে ডাক দিই, তাদের সাথে কমিউনিকেট করি যে আপনাদের ডিপার্টমেন্ট সম্পর্কে রিপোর্ট করতেছি, আমার এই 5টা রিপোর্ট আমাদের অবজেক্টিভে রাখছে যে যে 5টা 10টা কোশ্চেনের অ্যান্সার আপনারা এই রিপোর্টের মধ্যে পাবেন। কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 7 8 9 10, দেখেন তো আপনার এর মধ্যে আর কিছু লাগবে কিনা। তো তখন বলে ভাই সবই লাগবে, কিন্তু অ্যাডিশনাল একটা জিনিস লাগবে যেটা স্যার হয়তো বলতে ভুলে গেছে, আমাদের এই পার্টিকুলার পয়েন্টের এই জিনিসটা লাগবে। তো তখন ওইটা নোট করি অ্যাডিশনাল, ওইটাকে ধরেন একটু স্টার মার্ক করে রাখলাম, এটা অ্যাডিশনাল নোট কার কাছ থেকে, এরিয়া ম্যানেজারের কাছ থেকে। আমরা তার আরেকটা লেয়ার ডাউন স্ট্রিমে যাই, ধরেন মানে তার ডাউন স্ট্রিমে যে কয়েকজনকে র্যান্ডমলি কোয়ারি করি যে আপনাদের এই ইয়ারলি রিপোর্ট হচ্ছে বা আপনাদের এই রিপোর্টটা করতে হবে, সো আপনার কোনো অবজেক্টিভ আছে, চাওয়া আছে যে আপনি এটা দেখতে চান। তখন সে বলে ভাই আমি আমার এইটা দেখতে চাই। তার মানে সে যেহেতু তার অ্যাজ এ সেলস পারসন এটা দেখতে চায়, ধরে নেই যে মানে সেম জিনিসটাই আরো অন্যান্য যারা আছে তারাও দেখতে চাবে। সো এই কোশ্চেনটা নোট করি। এবার আমি চলে যাই হচ্ছে ডিরেক্টরদের কাছে, আমাদের যে ডিপার্টমেন্ট হেড থাকে বা ডিরেক্টর থাকে যিনি ওই ডিপার্টমেন্টটা দেখে, তার সাথে কথা বলি যে স্যার আমরা এই রিপোর্টটা বানাতে যাচ্ছি, তো এই 10টা কোশ্চেন হচ্ছে ডিপার্টমেন্ট হেড থেকে আসছে, এই 2টা কোশ্চেন আসছে তার ডাউনস্ট্রিম থেকে, আপনার কি এর বাইরে কোনো কোশ্চেন আছে? তখন তার কোশ্চেন থাকে হ্যাঁ আমার তো এইটা জানা দরকার। সে একটু ব্রডার রেসপেক্টে চিন্তা করে যে না আমার এনাফ, আমার আর কিছু লাগবে না, ঠিক আছে ওকে এটা দিলে চলবে, কিন্তু আমার অ্যাডিশনাল এইটা লাগবে। তখন তার কোশ্চেনটাকে স্টার মার্ক করে আমি আলাদা লিখে রাখি। আচ্ছা, তারপর হচ্ছে করসপন্ডিং কিছু ক্রস ফাংশনাল ডিপার্টমেন্ট থাকে, যেমন ধরেন ফাইন্যান্স, অ্যাকাউন্টস, মার্কেটিং। তো বিভিন্ন ডিপার্টমেন্টের যারা হেড আছে তাদের সাথে কোয়ারি করি, কারণ কিছু রিপোর্ট আছে যে রিপোর্টগুলো ক্রস ফাংশনাল টিমের সাথে শেয়ার হয়। যেমন ধরেন অ্যাকাউন্টসের সাথে শেয়ার হয়, ধরেন এক্সাম্পল এইচআর এর সাথে শেয়ার হয় কিছু রিপোর্ট। তারপর হচ্ছে আপনার কিছু রিপোর্ট আছে, এক্সাম্পল ধরেন যে লোকটা কাস্টমার সার্ভিসে আছে সে তো আর সেলস রিপোর্ট জানা লাভ নাই, তার তো আর অ্যাকাউন্টস রিপোর্ট জানা লাভ নাই, কিন্তু যে রিলেভেন্ট যতগুলো ডিপার্টমেন্ট আছে কারা কারা তাদের এই ডিপার্টমেন্ট সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, ইন্টারেস্টেড, এই ধরনের স্টেক হোল্ডারের কাছ থেকে আমরা কি করি, আমরা কিছু কোয়ারিজ কমন নিই। এই কাজটা আমাদের মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্রথম ফেজে কাজটা করে ফেলি। এরপরে আমরা যেটা করি, কিছু ব্রেনস্টর্মিং করি অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের জন্য। যেমন ধরেন আমরা চিন্তা করতেছি, আমরা টিমের মধ্যে আলোচনা করি, আচ্ছা এই কোশ্চেন অ্যান্সারটা যখন আমরা একটা বের হবে, এই কোশ্চেন অ্যান্সারটা বের হওয়ার পর আমাকে এই কোশ্চেন এটার প্রেক্ষিতে কাউন্টার কোশ্চেন কি করতে পারে, চিন্তা করি আমরা ডিসকাস করি। ডিসকাস করে বলে ভাই, আমার টিম বলে যে ভাই স্যার তো ধরেন ডিরেক্টর স্যার যখন দেখলো, দেখার পর তো তার তো এই রিয়াকশন হইতে পারে, তখন সে এই কোশ্চেনও করতে পারে, তখন তো আমাদের ওটা বের করা লাগবে, ওটার সোর্স কি আমাদের আছে,
তখন হ্যাঁ আছে, ঠিক আছে, এই কোশ্চেনটা লিখলাম। এই কোশ্চেনগুলো কি আমাদের পক্ষ থেকে অ্যাডিশনাল কোশ্চেন, যে প্রবাবিলিটি আছে যে কি কোশ্চেন করার। এইভাবে করে আমরা 2-3টা কোশ্চেন অ্যাড করি, পরে দেখা যাচ্ছে টোটাল ধরেন এক্সাম্পল 10টা 20টা কোশ্চেনের মতো এক্সাম্পল অ্যাড হয়। তো জাস্ট একটা স্যাম্পল দেখাই, যদি এটা আমার অফিসের একটা রিপোর্ট, তারপরে জাস্ট একটা স্যাম্পল দেখাই, তাহলে জিনিসটা একটু বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কোনটা মিন করতেছি। ধরেন এটা হচ্ছে আমার অফিসের একটা রিপোর্ট করছি। এখানে দেখেন একবার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে 18টা কোশ্চেন আমার টোটাল দেওয়া আছে। যে 18টা কোশ্চেনের এগেইনস্টে আমার মূলত কি করতেছি, আমরা রিপোর্ট গুলো বের করতেছি। সো আমাকে যখন রিপোর্ট করতে বলা হয়েছে, তখন কিন্তু আমার কাছে শুরুতে 4 থেকে 5টা কোশ্চেন চাইছিল, এরপর আর কিছু চাই নাই। অ্যাডিশনালি পরবর্তীতে আমি কি করছি, ডিফারেন্ট স্টেক হোল্ডার, ডিরেক্টর, ফাইন্যান্স ডিরেক্টর, তারপর হচ্ছে সেলস, অ্যাকাউন্টস, এবার সবার সাথে কথা বলে আমি ডিফারেন্ট কোশ্চেন সেট তৈরি করছি, পরে এগুলোকে একত্রে করছি, করে এটা আবার ফাইনালি লক করছি যে না, এটার উপর ভিত্তি করে আমার কাজটা করা লাগবে। এখন এটা করতে যে আমার যে কাজটা করা লাগছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, এভাবে করে আমরা লিখতে নিচ্ছি। আমরা নিচ্ছি যেভাবে যে কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার কি, এটা অ্যাপ্রক্সিমেট, এটার আউটপুটটা কি আসতে পারে, কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারটা কি আসতে পারে, কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সারটা কি আসতে পারে, এই ধরনের আমরা একটা প্রথমে ড্রাফট লেআউট তৈরি করছি যে ওকে গ্রেট। এখন কোশ্চেন নাম্বার 1, এইটা আমরা যখন কোশ্চেনগুলো সব লিখে ফেলছি, তারপর একটা টেবিল ক্রিয়েট করছি একটা এক্সেলে, যে এইটার সোর্স ডেটা কোথায়, এটা কি আমার অফলাইনে আছে, মানে এটা কি নাকি আমার অনলাইনে আছে, অনলাইনে থাকলে আমরা কোন সোর্সে আছে, এটা কি আমি গুগলে রাখি নাকি এক্সেলে রাখি নাকি না আমার এটা সার্ভার থেকে নিতে হবে। তো এই কোশ্চেনগুলো আমরা প্রতিটা কোশ্চেনের পাশাপাশি ডেটার সোর্স কারেকশনটা আমরা লিখে ফেলি, আমরা কালেক্ট করি। দেখলাম যে 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার, এটা বেদ কোশ্চেন, মানে এটা কোশ্চেন করছি কিন্তু এটা আমাদের কাছে নাই, এটা আমার নিতে হবে হচ্ছে সেকেন্ডারি ডেটা থেকে। কোত্থেকে, ধরেন বাংলাদেশ ব্যাংকের কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বা পরিসংখ্যান ব্যুরো কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বা কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা তথ্য নিতে হবে। তো ওইটা হচ্ছে সেকেন্ডারি ডেটা, তো ওইটা আমরা লিখে রাখি। আচ্ছা, এভাবে করে আমরা প্রত্যেক যতগুলো কোশ্চেন আছে, আবার একটা কোশ্চেন হচ্ছে কি, যে 1 নাম্বার কোশ্চেন যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার, এই 4টা মিলে যে মানে টোটাল 4টার যে যোগফল, এটা হচ্ছে এক্সাম্পল 4 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা। এভাবে আমরা কি করি, প্রথমে যেটা কাজটা করি, এই অবজেক্টিভ ডিফাইন করার পর সেকেন্ড কাজটা আমরা যেটা করি সেটা হচ্ছে ওই প্রত্যেকটা কোশ্চেন পার্টিকুলারলি কোন কোন সোর্স থেকে ডেটাগুলো, মানে মানে কোশ্চেন অ্যান্সার করার জন্য ডেটা সোর্স কি, এইটাকে আমরা আগে ডিফাইন করি। ওইটা যেই এখন পরবর্তীতে আমরা দেখি যে কোনটা আমাদের কাছে আছে অন হ্যান্ড, আর কোনটা আমার কি করতে হবে, রিলাই করতে হবে আর একটা টিমের উপর। ধরেন কমার্শিয়াল ডিপার্টমেন্ট বা এইচআর এর কোন একটা রিপোর্টে কোন একটা সাপোর্ট লাগবে, এখন এই মুহূর্তে এইচআর কে যদি আমি ফোন দিয়ে বলি যে ভাই আমার এই তথ্যটা লাগবে দেন, তার অনেক হাতে কাজ থাকতে পারে, বিজি থাকতে পারে, সে নাও দিতে পারে, বাট যদি রিপোর্টটা আমার করতে হয় একটা টাইম লাইনের মধ্যে, তো আমার সেই ক্ষেত্রে টাইম লাগবে। তো মোটামুটি এই অ্যাগ্রিগেশন পর্যন্ত মোটামুটি আমরা দাঁড়া করি একটা এস্টিমেট টাইম ক্যালকুলেট করি, যে এটা ক্লিন করে রেডি করতে কতদিন লাগবে বা কতক্ষণ লাগবে এতক্ষণ। এভাবে করে আমরা একটা ওয়ার্কিং আওয়ার সেট করি, করে আমরা তখন কি করি, আমরা তখন স্টেক হোল্ডারকে একটা মেল করে দিই যে ডিআর কনসার্ন, যে আমরা আপনাদের রিপোর্টটা নিয়ে কাজ শুরু করছি, এই রিপোর্টটার কাজ করতে আমাদের টোটাল এই 10টা 15টা কোশ্চেন অ্যান্সার আমরা সেট করছি। এই 10টা 15টা কোশ্চেনের অ্যান্সার আমার দেওয়ার জন্য আমার টোটাল অ্যাকুমুলেটলি 20 ওয়ার্কিং আওয়ার্স, মানে 3 দিন সময় লাগবে বা 4 দিন সময় লাগবে বা 1 সপ্তাহ সময় লাগবে। এর মধ্যে আমি আপনাকে একটা ড্রাফট রিপোর্ট জমা দিতে পারবো, এবং এই রিপোর্টের মধ্যে আপনারা এই টোটালি 10টা জিনিস পাবেন। এই 10টার মধ্যে এইটা হচ্ছে অমুকের কোশ্চেন, এই জিনিসগুলো আমরা ডিফাইন করে আমরা একটা মেল করে দিই। তার মানে কি হচ্ছে, আমাকে একটা কোশ্চেন, আমাকে একটা টাস্ক অ্যাসাইন করলো আমার ডিরেক্টর, আমাকে একটা টাস্ক অ্যাসাইন করলো আমার ধরেন ডিপার্টমেন্টাল হেড, বাট সে জানে না আমি এখন কোথায় আছি বা আমি এখন এই টাস্কটা কোন স্টেজে আছি। আমি যখন পুরা ব্যাপারটা তাকে একটা রেডি করে আমি তাকে যখন একটা মেল করতেছি, তখন সেই মেলটা পড়ে বুঝতেছে যে আমি তার জন্য কতগুলো কোশ্চেনের অ্যান্সার আমি বের করতেছি, এবং এটা বের করতে যে আমার সেকেন্ডারি ডেটা কতগুলো আছে, ইন্টারনাল ডেটা কতগুলো আছে, এক্সটার্নাল ডেটা কতগুলো আছে, কোনটার ফ্যাক্টর কি, এগুলো সব তাকে আমি ওখানে উল্লেখ করে দিয়ে দিই, এবং কোনটার জন্য কেমন সময় লাগবে। তার মানে সে কমপ্লিটলি একটা ক্লিয়ার পিকচার ধারণা পেয়ে গেল যে আমি আমার জায়গা থেকে কি কাজ করতেছি, কতক্ষণ সময় নিয়ে করতেছি, এই কাজটা করার জন্য আমার রিলেভেন্ট স্টেক হোল্ডার কারা, কাদের হেল্প আমার লাগবে এই কোশ্চেন অ্যান্সারটা বের করার জন্য।
তো এই পোর্শনটা, যে পোর্শনটা আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে অবজেক্টিভ ডিফাইন এই পর্যন্ত কাজ। তো যখন আমার কাজটা তাদের কাছে কনফার্মেশন নেওয়া শেষ, তো তখন আমরা এই কাজটা আমরা কি করি, আমরা ধরেন আমি আমার একটা টিমমেটকে অ্যাসাইন করে দিলাম যে ঠিক আছে, এই যে নাও তোমার কাছে লিস্ট দেওয়া আছে, এই সব কিছু দেওয়া রইলো, এখন তোমার কাজ হচ্ছে তুমি এটা দেখে দেখে ডেটাগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারাইজ করো। সো দেখা যাচ্ছে তখন আমরা একটা এক্সাম্পল প্রজেক্ট 1 নামে, প্রজেক্ট 5 নামে একটা ফোল্ডার কমপ্লিট করি। তো আমরা দেখা যাচ্ছে ফোল্ডার ম্যানেজমেন্টের জন্য সবাই একটা কমন প্ল্যাটফর্ম ইউজ করি। যেমন ধরেন এক্সাম্পল আমরা টাস্ক নাম্বার, যেমন এক্সাম্পল আমরা যেভাবে ম্যানেজ করি, অনেক সময় আমরা যেভাবে ম্যানেজ করি, যে তার মধ্যে একটা ওয়ান অফ দ্য ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ফোল্ডার। যখন কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন লিখি হচ্ছে এক্সাম্পল প্রজেক্ট 1 হাইফেন কি কাজ করতেছি, সেলস রিপোর্ট 2024 প্রজেক্ট, এরপর একটা প্রজেক্ট দিল আমাদেরকে প্রজেক্ট 2 হাইফেন ধরেন অমুক কাজ, প্রজেক্ট 3 হাইফেন এমন কাজ। আমাদের কাছে একটাই ফোল্ডার থাকে, ওই ফোল্ডারে আমরা সবসময় প্রজেক্ট 1 2 3 করতে করতে আমরা প্রজেক্ট লিখতে থাকি। তো দেখা যাচ্ছে যখনই কোনো একটাই ফোল্ডারে রাখি, একটাই ক্লাউডে একটা জায়গায় রাখি, ওইখানে অ্যাক্সেস সবার থাকে ডেটাবেজে। তো যেটা হয় যে কারো যদি কখনো কোনো রিপোর্ট প্রয়োজন হয়, ওই প্রজেক্টের নাম সার্চ করলে সে পেয়ে যায় যে এত নাম্বার প্রজেক্ট। ওই প্রজেক্টের মধ্যে আমরা কি করি, একটা ফোল্ডার রাখি যে ড্রাফট, ফাইনাল, র ডাটা নামে একটা ফোল্ডার করি, মানে র ডাটা, আরেকটা হচ্ছে ড্রাফট, আরেকটা হচ্ছে র ডাটা নামে একটা ফোল্ডার রেখে দিই, ব্যাস। আর এরপর হচ্ছে রিপোর্ট 1, রিপোর্ট 2 বা ফাইনাল বা ড্রাফট, এই ধরনের রিপোর্টের অপশনগুলো রাখি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ওই যাকে দিলাম কাজ করার জন্য, সে কি করলো যে সবগুলো সোর্স থেকে ডেটা কালেক্ট করে যে ওই ফোল্ডারে রেখে দিল, এবং এই ডেটাগুলো সে কালেক্ট করে নিয়ে আসলো। কালেক্ট করার পর আমরা তখন যে কাজটা করি, তারপর আমরা ক্লিনিংয়ে হাত দিই, ডেটা ক্লিনিংয়ে হাত দিই, যে এবার দেখি যে ডেটাগুলো কি সব ঠিকঠাক মতো আছে, যেভাবে চাচ্ছিলাম সেরকম ভাবে আমরা কি পাচ্ছি। মানে হচ্ছে এখানে যে এই যে একটা এক্সাম্পল বলি, আমি খুব কমন একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে আপনার ধরেন বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে, তো আমি অবজেক্টিভ হচ্ছে বিরিয়ানি খাবো। তো এখন আমি ওর ওয়াইফকে বললাম যে বিরিয়ানি রান্না করো, আমি বিরিয়ানি খেতে চাই এক্সাম্পল। তো সে কি করে দেখলো, ঘরের মধ্যে চেক করে দেখলো যে কি কি আইটেম রান্না করার জন্য, কি কি আইটেম আছে অ্যাডিশনাল, আর কি কি লাগবে। সে একটা চেক লিস্ট করলো, করে আমাকে একটা দিল যে ঘরে তেল আছে, ওকে গুড, মাংস আছে বাট চাল নাই, বাট মশলা নাই, এটা নেই, এটা নিয়ে আসো। তার মানে সে তার ঘরের স্টকটা চেক করলো, করে কি আছে কি নাই সেটা আমাকে পাঠাই দিল, আমি দেন এনে দিলাম। আনার পরে এটা কি করলো, সে ডেটা মানে ডেটা ক্লিনিং বলতে সেগুলোকে আমি জাস্ট বাজারটা এনে রাখলাম। এখন সে ধরেন হেল্পিং হ্যান্ড দিয়ে বা সে নিজে বা আমি ধরেন এটাকে ক্লিন করা, আগে প্রিপেয়ার করা শুরু করলাম। আমি কিন্তু এটা ধরেন এক্সাম্পল প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি ঠিকঠাক মতো কেটে পরিষ্কার টরিষ্কার করে রান্না করার জন্য সব রেডি করে রাখলাম। তার মানে ওই পার্টটা হচ্ছে আমার জন্য ক্লিনিং। তো ক্লিনিং করার পর দেন কাজটা কি, আমি রান্না করা। তো এই রান্না করার পার্টটা হচ্ছে এখানে ধরেন এক্সাম্পল অ্যানালিটিক্যাল মেথোডোলজি, আপনি এখানে দেন অ্যানালাইসিস করতেছেন, এখানে আপনি স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করতেছেন, আপনি এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতেছেন, আপনার রেজাল্ট বের করার চেষ্টা করতেছেন। যখন আপনার রান্না হয়ে গেল, দেন আপনি একটা আবার ধরেন ইভালুয়েট করলাম যে ঠিক আছে, রান্না তো চাইলাম বিরিয়ানি, এখন হলো কি বিরিয়ানি না খিচুড়ি, একটু চেক করে দেখি। তো দেখলাম যে না, এর বিরিয়ানি হয় নাই, খিচুড়ি হয়ে গেছে এক্সাম্পল। তো তার মানে কি, আমার রান্না কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু চাইছিলাম কি, অবজেক্টিভ কি ছিল আমার, যে বিরিয়ানি, কিন্তু হয়ে গেছে কি খিচুড়ি। সো ব্যাপারটা যেরকম হচ্ছে, যেমন ডেটা অ্যানালাইস মানে অ্যানালিটিকের ক্ষেত্রে আপনি ডেটা ক্লিন করলেন, অ্যানালাইসিস বের করলেন, ঠিকই সব উত্তর বের করলেন, কিন্তু অ্যাকচুয়ালি ইভালুয়েট করে দেখলেন যে যেটা চাইছে, মানে যেটাকে আমরা কিউএ টিম বলি, যে অবজেক্টিভ কি ছিল, যেটা চাইছি সেটা অ্যান্সারটা পাইছি কিনা, সেটা উত্তরটা মিলছে কিনা, ওইটার অ্যান্সারটা আমি প্রপারলি আমার ডেটা আমাকে রিপ্রেজেন্টেটিভ অ্যান্সার দিচ্ছে কিনা, ওই জিনিসটা আমার এই পোর্শনে আমরা দেখি, আমরা এখানে চেক করি। করার পর দেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, রিপোর্টিং ফেজে চলে যাই। তো প্রথমেই আমরা, আচ্ছা এখানে একটু প্রথমে আমরা যে কাজটা করি সে কাজটা হচ্ছে কি, রিপোর্ট করার ক্ষেত্রে আমাকে কেউ একজন বলেন এখানে যারা আছেন, আমরা পাওয়ার বিআই, তারপর হচ্ছে লুকার বা যে বিআই টুলস দিয়ে আগে রিপোর্ট করি, নাকি না আগে আমরা ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি, কোনটা? কেউ একজন বলেন আমাকে একটু। দিন ইসলাম, শুনতে পাচ্ছেন ভাইয়া?
জি ভাই শুনতে পাচ্ছি। তো ভাই আমরা কোন পোর্শনটা প্রশ্নটা আরেকবার রিপোর্টিং বলুন। আগে করি? ভাই এখন এ ব্যাপারে আইডিয়া আছে? না ভাই আইডিয়া নেই। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আমি যদি একটু কোয়ারি করি হচ্ছে আহ মার্জা বিনতে সরকার, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, জি আপু আপনি একটু বলেন আমরা আসলে রিপোর্টিং এর ফেজে এসে এই ফেজে কোন পোর্শনটা আগে করি? পাওয়ার বিআইতে আগে যাই নাকি না রিপোর্টিং রেগুলার রিপোর্টিং আগে করি? ভাইয়া অ্যাকচুয়ালি আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই। ওকে, গ্রেট। রাজীব ভাই আপনি একটু বলেন ভাইয়া। ভাইয়া প্রশ্নটা একটু রিপিট করবেন। মানে আমরা আমাদের রিপোর্টিং মানে অবজেক্টিভ অনুযায়ী আমরা সবকিছু রেডি করে ফেলছি, এখন রিপোর্টিং এর পোর্শনে আসছি। এখন আমরা কি ডিরেক্ট পাওয়ার বিআইতে চলে যাব নাকি না জেনারেল রিপোর্টিং আগে করব? প্রসেসে করতে গেলে তো আগে জেনারেল রিপোর্টিং করতে হয়। আগে হচ্ছে জেনারেল রিপোর্টিং। থ্যাংক ইউ ভাইয়া, এটা জানতে চাচ্ছিলাম। তো আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই অ্যানালাইসিস করে আমরা কি করব, এখানে একটা জেনারেল রিপোর্টিং করব। কি দিয়ে আমরা এটা করব হচ্ছে ধরেন নর্মালি ওয়ার্ডে করতে পারি, এক্সেলে করতে পারি, পাওয়ার পয়েন্টে করতে পারি। আমরা একটা সিম্পল প্লেন রিপোর্টিংটা করব সবার আগে। কিভাবে রিপোর্টিং করব? ওই যে কোশ্চেন ওয়ান, ধরেন কোশ্চেন ওয়ান এক্সাম্পল আপনার অ্যান্সার ওয়ান, কোশ্চেন টু অ্যান্সার টু, কোশ্চেন থ্রি অ্যান্সার থ্রি, ঠিক আছে? এভাবে করে আমরা কি করব, আমরা একটা একটা করে আমরা 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 একটা একটা করে আমরা কি করব, রিপোর্টিং গুলো মানে রিপোর্টিং গুলো করব। সো একটা কোশ্চেন অ্যান্সার উপরে থাকবে, তার হচ্ছে তার নিচে হচ্ছে তার রিপোর্ট গুলো থাকবে। এইটা হবে হচ্ছে আমাদের কি রিপোর্ট, ড্রাফট রিপোর্ট। তো এই ড্রাফট রিপোর্ট গুলো করে আমরা কি করব, আমাদের স্টেক হোল্ডারকে আমরা অন টাইমে সাবমিট করব যে ডিয়ার কনসার্ন, এটা হচ্ছে আমার ড্রাফট রিপোর্ট অ্যাকর্ডিং টু ইউর অবজেক্টিভ বা অ্যাকর্ডিং টু দিস, এই অ্যাসাইনমেন্টের এই 10টা কোশ্চেন ছিল, এই 10টা রিপোর্ট হচ্ছে এই। সো আপনারা একটু চেক করে দেখেন, যদি কোনো ফিডব্যাক থাকে আপনারা একটু আমাদেরকে জানান। সো যিনি কোশ্চেনটা করছে, যিনি রিপোর্টটা চাইছে, তার কাছে আপনি একটা ফিডব্যাক নিলেন, তখন দেখবেন যে সে বলবে ঠিক আছে এটা ডানে দাও বামে নাও, এখানে এটা না করে কালারটা একটু চেঞ্জ করো, এরকম এই ধরনের কোনো কারেকশন বা ফিডব্যাক থাকতেই পারে। যখন এই ধরনের কারেকশন ফিডব্যাক হয়ে যাবে, দেন যেটা করি আমরা, ওইটা আমরা ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করে ফেলি, তখন আমরা প্রেজেন্টেশন তৈরি করি আমরা হয়তো পাওয়ার পয়েন্টে, অথবা তখন আমরা ওই রিপোর্টটাকে আমরা কনভার্ট করে আমরা ওই রিপোর্টটাকে আমরা তখন ডেভেলপ করি পাওয়ার বিআইতে অথবা লুকার স্টুডিও অথবা ট্যাবলুতে ফর প্রেজেন্টেশন এবং অ্যানালাইসিস পারপাস। তো এই যে পুরো প্রসেসে এই ডেটা ক্লিন মানে প্রসেসিং, যে প্রি প্রসেসিং যে কাজটা আছে, এই প্রি প্রসেসিং কাজ, অ্যানালিটিক্স এবং পোস্ট প্রসেসিং কাজ, এই যে কয়টা কাজ দেখলাম, 3টা ধাপে আমরা 6টা কাজ করি। এই 6টা কাজের মধ্যে কোন পার্টটায় সময় সবচেয়ে বেশি যায়, কেউ কেউ বলতে পারবেন? ধরেন 10 ঘন্টার কাজ, পুরো প্রজেক্টটা শেষ করতে 10 ঘন্টা লাগবে, এই অবজেক্ট থেকে শুরু করে রিপোর্টিং পর্যন্ত। এর মধ্যে 100%-এর মধ্যে ধরেন 100% টাইম, এর মধ্যে কত পার্সেন্ট যাবে অবজেক্টিভ, এগ্রিগেট, ডাটা ক্লিনিং বা পোস্ট প্রি প্রসেসিং, অ্যানালিটিক এবং পোস্ট প্রসেসিং এ? এনিওয়ান, এনি আইডিয়া? প্রি প্রসেসিং এর সময়টা বেশি একটু যাবে আমার যেটা মনে হয়। এই প্রি প্রসেসিং এ সময় যায় হচ্ছে আপনার অলমোস্ট 70%, অ্যানালিটিক্সে যায় কারণ হচ্ছে ডাটা আপনার কালেক্ট করা, ডবল 20%। কোনো ডবল এ থাকে সেগুলো। এই হচ্ছে রেশিও। এখন দেখেন এখানে আইবি থেকে সরি এআইবি থেকে পড়াশোনা করেছে কে বললো, রোমানা, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি ভাই মার্কেটিং এ ছিলেন না? জি। আচ্ছা, এখন এই যে বিজনেস অ্যানালিটিক্স, এই যে কোর্সটা বা এই প্রসেসে সবার মাথায়, যারা আমরা আজকে প্রথম আসছি, আমাদের কাছে কমন একটা জিনিস কাজ করে না, যে ড্যাশবোর্ড মানে একটা স্ট্যান্ডিং ডিজাইন, সুন্দর ইউএক্স, এটাই তো মাথায় কাজ করে নাকি? ইয়েস। তো বলেন তো এই পার্টটা পুরো জার্নিতে আপনার কত পার্সেন্ট কোথায়? রোমান আপনি শুনতে পাচ্ছেন?
20%, জি 20%. 20%। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, আমার স্ক্রিনে এই রিপোর্ট আপনার যেটা এই কোর্সে জয়েন মানে কোর্সের ক্লাসের আগে বা আগে পর আপনার কাছে কি মনে হচ্ছিল যে বিজনেস অ্যানালিস্ট বা এই ধরেন ডেটা অ্যানালিস্ট বা বিআই অ্যানালিস্টের কাজটা কি? ডেটা ভিজুয়ালাইজেশন, একটা ড্যাশবোর্ড রিপোর্টিং, এই তো? জি আচ্ছা, ওই কাজটা আমাদের এই পুরো প্রসেসে কোন জায়গাটায় ভাইয়া? 10% নাকি? 10% রাইট, reporting and visualization. রিপোর্টিং এন্ড ভিজুয়ালাইজেশনের পার্ট। জি তার মানে আপনি যদি এটাকে একটা আইসবার্গের কথা চিন্তা করেন তাহলে কত পার্সেন্ট উপরে থাকে? আইসবার্গ কত পার্সেন্ট উপরে থাকে পানির উপরে? ম্যাক্সিমাম 15 থেকে 20% উপরে থাকে, yes আর তার নিচে থাকে হচ্ছে বাকি অংশটা। তো এই পুরো প্রসেসে, ডেটা অ্যানালিটিক্স এর প্রসেসে, রিপোর্টিং বলেন, বিজনেস অ্যানালিস্ট বলেন, ডেটা অ্যানালিস্ট বলেন, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বলেন, এই তিনটা ফেজে বা এমআইএস বলেন, আপনি এই ফেজগুলোতে আপনার মূলত মানুষ দেখে হচ্ছে এই জায়গাটায়। আপনার স্টেক হোল্ডার, আপনার ডিপার্টমেন্ট, আপনার যারা বাইরের মানুষ আছে তারা দেখবে এই জায়গাটায় ভিজিবল হচ্ছে 10%-এ, কিন্তু বাকি 90% কাজ হচ্ছে হিডেন, যেটা সাধারণত মানুষ দেখে না, এবং যেইটার উপর আসলে ডিপেন্ড করবে আপনার 10% কতটুকু সুন্দর হবে কতটুকু সুন্দর হবে না। তো আপনি ডেটা অ্যানালিটিক্স এর প্রসেসে আপনার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রি প্রসেসিং এর কাজটা, অবজেক্টিভ ডিফাইন, ডেটা অ্যাগ্রিগেশন, ডেটা ক্লিয়ারিং, দেন হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল, দেন হচ্ছে আপনার প্রেজেন্টেশন, রিপোর্টিং এর পোর্শন। সো এতটুকু যে আমি দেখাইলাম বললাম, এইটা কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে কামরুজ্জামান ভাই? জামান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, জি আচ্ছা, জি 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 ওকে। আপনি জি, হ্যাঁ ক্লিয়ার ভাই। আপনি একটু আমাকে বলেন, আপনার কি এই প্রসেসে আগের ধারণা কি ছিল, এখনকার ধারণা কি আসছে আজকের জাস্ট আমার এই এতটুকু আমাদের আলোচনার মধ্য দিয়ে? মেইনলি যেটা আসলে আমরা যেটা পাওয়ার বিএ নিয়ে যেটা ভাবতাম যে আসলে জাস্ট শুধুমাত্র ভিজুয়ালাইজেশন, আসলে এখন দেখা যাচ্ছে আপনার কথা অনুযায়ী বা বিশ্লেষণ অনুযায়ী ভিজুয়ালাইজেশনটা আসলে ফাইনাল রেজাল্ট একটা, বাট ওই ভিজুয়ালাইজ করতে গেলে আমাকে মেইন যে কাজটা করতে হচ্ছে সেটাই হচ্ছে মেইন, অর্থাৎ 70% কাজটা আমার 70% and যেটার 20%। জন্য ভিজুয়ালাইজ করব। রাইট। হ্যাঁ, যেটা আমি ভিজুয়ালাইজ করব, যে ডাটাটা, ওইটা করতে গেলে আমাকে 70% কাজ করা লাগতেছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, গ্রেট। তাহলে আপনার অ্যাকচুয়ালি এই ফেজে কোন জায়গাটায় বেশি আমাদের ইফোর্ট দেওয়া দরকার বলেন তো, ফোকাস দেওয়া দরকার? 70-20% এই পোর্শনটাই তো নাকি? জি জি আমার জি। আমার যদি প্রসেসিংটা যদি আমি রাইট ওয়েতে করতে পারি, তাহলে আমার অ্যানালিটিক্স এখনকার যে ধরনের সফটওয়্যার আছে, আমি যদি রিসার্চ সফটওয়্যারের কথা চিন্তা করি, এসপিসিএস, স্টাটা, এসব দিয়ে আমি আমার রিসার্চটাকে আমি অনেক অল্প সময়ের ভিতরে করতে পারি। প্রসেসিং, ডাটা কালেকশন, ক্লিনিং, এই জায়গাটা আসলে যত যত্ন এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করা যাবে, আমি একটা আউটকাম খুব দ্রুত পাবো। রাজীব ভাই 100% রাইট। আমার জার্নাল আছে তো Q1 একটা, এই জন্য মানে করছি এখানে। আপনি তো জার্নাল করছেন, আপনি তো বুঝতেছেন আসলে কি পরিমাণ আপনার অবজেক্টিভ ডিফাইনে টাইম গেছে। সবচেয়ে বেশি আপনার টাইম গেছে কোনো অবজেক্টিভ ডিফাইনে, রাইট? যে আপনি আসলে রিপোর্টে কি শো করবেন, কি দেখাবেন, ওইটাই ছিল আপনার জন্য মেন একটা বড় চ্যালেঞ্জ, রাইট? এবং ওই অনুযায়ী ডেটা কালেক্ট করা, তারপরে কালেক্ট করে ডেটাগুলোকে ক্লিন করার পর দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড, ম্যাথমেটিক্যাল মেথড, এগুলো কি করা, এগুলো অ্যাপ্লাই করা। ওকে, এইবার আমি একটু আরেকটু আমি আরেকটু ফিডব্যাক নেই। রোমান আপু, আপনি কি প্রসেসটা বুঝতে পারছেন? জি ভাইয়া আপনি একটু এক্সপ্লেন করতে পারবেন আমাকে এখন আমি যা বললাম, মানে নো যদি ভাইয়া ইন শর্ট সামারি করি? আচ্ছা, আপনাকে তাহলে আপু আমি একটু পরে কোশ্চেন করব, আপনি তাহলে মাথা একটু আবার শোনেন মনোযোগ দিয়ে।
আচ্ছা, মারুফ বিল্লাহ শুনতে পাচ্ছেন ভাইয়া? ভাই কি মাইক্রোফোনের ইস্যু? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে রেদাউন হোসাইন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আহ আহ, মার্জা বিনতে সরকার। আপু আপনার নিকনেমটা কি? ভাইয়া মোমো। মোমো। ওকে, মোমো। আপু আপনি একটু বলেন, আপনি কি পুরো প্রসেসটা একটু আমাকে এক্সপ্লেন করতে পারবেন ইন শর্ট? ভাইয়া একটু দেখতে হবে অ্যাকচুয়ালি। আপনি দেখেই বলেন, সমস্যা কি? হ্যাঁ, মেইনলি হচ্ছে যে আমাদের মানে যে কোনো অ্যানালাইটিক্যাল ইয়ের জন্য হচ্ছে যে তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে প্রি প্রসেসিং, তারপর অ্যানালাইটিক্স, এরপর হচ্ছে পোস্ট প্রসেসিং এ। তার মধ্যে প্রি প্রসেসিংটা হচ্ছে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং এবং সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের ওইটার জন্য বেশি হার্ড ওয়ার্ক করতে হয়। ওইটা হচ্ছে মেইনলি 70% মানে হচ্ছে যে টাইম ওইটার জন্য যায়। তো ওখানে ইয়েস। তবে প্রি প্রসেসিং এর মধ্যে হচ্ছে অবজেক্টিভ ডিফাইনিং আর হচ্ছে ডাটা এগ্রিগেশন আর ডাটা ক্লিনিং এগুলা থাকে। ডিফাইন অবজেক্ট হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের মানে আমরা যে এই প্রসেসটা করতেছি এটার অ্যাকচুয়ালি অবজেক্টিভটা কি, মানে আমরা মেইনলি ওখান থেকে কি চাচ্ছি। ডাটা এগ্রিগেশন হচ্ছে যে আমরা প্রথমে সবকিছু হচ্ছে কম্পাইল করি, তারপর হচ্ছে যে যে কোনো ধরনের কোয়েশ্চেন লাইক Q&A সেশনের মতো। হুম। তো আর তারপর হচ্ছে ওখানে অনেক সময় ডাটা এগ্রিগেশনের সময় অনেক ধরনের হচ্ছে যে ডাটা চলে আসে যেটা অ্যাকচুয়ালি নেসেসারি না, বা ওই জন্য ওই ক্ষেত্রে আমরা ডাটা ক্লিনিংটা করে থাকি। পারফেক্ট। এরপর হচ্ছে অ্যানালাইটিক্স পার্টটা আসে, যেখানে হচ্ছে যে আমরা মানে কোন মেথডের মাধ্যমে অ্যানালাইটিক্সটা মানে এই অ্যানালাইসিসটা করব, ওটা হচ্ছে যে আমরা হচ্ছে যে চুজ করি। এরপর হচ্ছে ইভ্যালুয়েশন এন্ড ভ্যালিডেশনের যে ব্যাপারটা, যে মানে আমাদের যে রেজাল্ট আসবে বা এই জায়গাতে একটু কনফিউজ মানে অ্যাকচুয়ালি। এইটার ব্যাপারটা একটু বলি। মোমো, আপনি চিন্তা করেন, ধরেন আপনি আমাকে বলছেন যে নাজিম ভাই আপনি বিরিয়ানি রান্না করেন, আমি একটু পরে চেক করব, বা ধরেন আমরা একটা রেস্টুরেন্ট আছে, শেফ আমরা, হ্যাঁ ইমাজিন করেন যে আপনি হচ্ছেন মাস্টার শেফ। তো আপনি আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন বিরিয়ানি রান্না করার জন্য। তো আমি এখন বিরিয়ানি রান্না করে আপনার কাছে নিয়ে গেলাম যে আপু আমি রান্না করছি। আপনি অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনি চেক করবেন না যে ঠিক আছে কিনা সবকিছু? জি ভাইয়া। তাহলে ইভালুয়েট করবেন তো নাকি আমার কাজটাকে? জি before presenting the data to client, before presenting the serve the food to মানে client, right, customer, নাকি? জি সো তখন আপনি দেখলেন যে চাইছেন বিরিয়ানি কিন্তু আমি বানাই বলছি খিচুড়ি। জি ভাই, বুঝতে পেরেছি। এখন আপনার তাহলে এটা চেক করবেন কি দিয়ে, আপনি ইভালুয়েটটা করবেন কি দিয়ে? ওই যে অবজেক্টিভের পোর্শন দিয়ে। আচ্ছা ভাই, বুঝতে কয়টা পেরেছি। কোশ্চেন ছিল, কয়টা কোশ্চেন আসছে। আচ্ছা, এই ইভালুয়েশন এখন আমরা কি দিয়ে করি জানেন? মেশিন লার্নিং দিয়ে করি, এআই দিয়ে করি, ডিপ লার্নিং দিয়ে করা হয়। ডিপ লার্নিং দিয়ে করা হয়। মজার ব্যাপার হচ্ছে এই যে ডিপ লার্নিং, এই যে মেশিন লার্নিং, এইটা আসলে কোন জায়গায় ব্যবহার হয় জানেন? কোন কোন পোর্শনে বলেন তো? ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এআই, এই যে পোর্শনগুলো বলতেছি, মানে এআই পুরো প্রসেসটা, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বলেন তো? এই উপরের পার্টটা, চারটে 6টা পার্টের মধ্যে কোন কোন পার্টে এটা ব্যবহার আছে? অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল, ওকে গ্রেট। সবচেয়ে বেশি কোথায়? ভাই ভিজুয়ালাইজেশন। ভুলেও না, খুবই কম। ডেটা ক্লিনিং এ। ডেটা ক্লিনিং এ তাও একটু কম হয়। ডেটা ক্লিনিং এ হয়, ডেটা ক্লিনিং অটোমেশন করতে হয়, ওইটা আমরা অটোমেশন করি। ডিপ লার্নিং বলেন আর ডিপ লার্নিং, মেশিন লার্নিং আমরা ব্যবহার করি অ্যাগ্রিগেশনে, প্রথম ফেজ অ্যাগ্রিগেশনে। তারপরে ক্লিনিং এর প্রসেসটা খুব সহজ, মানে ওই এগ্রিগেশন থেকে মানে এগ্রিগেশন এবং ক্লিনিং এই দুই জায়গাটা মিলায় আর কি বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর প্রসেসটা। আর করা হচ্ছে আপনার ওই ইভালুয়েশনে, এই প্রসেসেও করা হয়। এক্সাম্পল বলি,
আপনারা ওই যে ব্যাংকের দেখবেন যে ধরেন ব্যাংকের কথাটা ধরেন আমি এক্সাম্পল বাদ দিলাম, আমাদের অফিসের একটা নিয়ম হচ্ছে যে আমার একটা ইঞ্জিনিয়ার সে যখন কোনো একটা কাজ করবে, কাজ করার সময় অবশ্যই তাকে হেলমেট পরতে হবে, তাকে মাস্ক পরতে হবে, তাকে রিফ্লেক্টিং জ্যাকেট পরতে হবে। সে যে মানে এটাকে বলি আমরা পার্সোনাল প্রোটেক্টিভ আপনার ইকুইপমেন্ট, পিপি বলি আমরা এটাকে। ধরেন একটা কাজ করার জন্য যা যা লাগে, হার্নেস লাগে, এগুলো পরতে হবে। এখন ধরেন 200 ওয়ার্কার সারাদিন এটা পরে আছে কিনা বা কাজ করার সময় এটা পরেছিল কিনা এটা কি বুঝার, তারা যদি একটা ছবি তুলেও পাঠায় বারবার কি আর চেক করা যায় বলেন তো? পসিবল? 2000 লোক, 3000 লোক সম্ভব? সবসময় কি সম্ভব? লজিক্যাল একটু চিন্তা করে দেখেন তো, সম্ভব না। আবার একটু আরেকটা জিনিস ইমাজিন করেন, উবারে অ্যাকাউন্ট যারা উবার ওরা যেটা করছে সেটা হচ্ছে ধরেন উবারে যখন কেউ অ্যাপসে লগ ইন করে তখন যেটা করতে হয় যে যেই ব্যক্তিটা ধরেন সে যে রাইডার, যে গাড়ি চালাবে বা বাইক চালাবে, তার কাজ হচ্ছে মানে সে ব্যক্তিটাই যে এই অ্যাপসে লগ ইন করছে, মানে অন্য কেউ তার অ্যাপসে লগ ইন করে নাই, এইটার মানে প্রুফ করার জন্য উবার কি করছে, একটা মেশিন লার্নিং অ্যালগরিদম ডেভেলপ করছে ইভালুয়েশনে। যে কোনো সেক্টরে যে কোনো ফেজে করতে পারে, বাট তারা কি করছে যে আপনি যখন রেজিস্টার করছেন, করার সময় আপনি যে ছবি দিছিলেন, আপনার ছবিটা ওরা ছবি নেওয়ার পর ওরা আপনার ছবিটাকে স্ক্যান করে রাখছে। স্ক্যান করার পর আপনার আপনার আপনি যখন অ্যাপসটা ওপেন করবেন তখন আপনাকে বললো যে প্লিজ ভেরিফাই ইওর ফটো। তো তখন আপনার কি করতে হবে, ফোন অন করে আপনার ক্যামেরা অন করে রাখতে হবে। তখন এই অ্যালগোরিদম ডিপ লার্নিং আপনার ছবিটা সে তুলবে, একটা তোলার পর ছবি নিবে, মানে তোলা লাগে না, ক্যামেরা অন করলেই সে অটোমেটিক ম্যাচ করে আপনার ফেস প্যাটার্নের সাথে ম্যাচ করে। যদি প্যাটার্ন ম্যাচ করে তখন সে অ্যাপস বলে ওকে, যে যেই লোকটা আসলে রাইট করার কথা ছিল সেই লোকটা রাইট করেছে। ধরেন এক্সাম্পল এমন হতে পারে যে ধরেন একজন যে ভালো লোক সে উবার ড্রাইভার, মানে তা একজন কেউ ডাকাতি করবে, তো সে চিন্তা করলো দেখ এই একটা অ্যাকাউন্ট করি, আরেকজনের নামে সে আমি অ্যাকাউন্ট করে ওপেন করে করে ফেলবো। তো এই ধরনের ফ্রডুলেন্ট ইস্যু করতেও পারে। তো এই ধরনের ক্ষেত্রে তারা কি করতেছে, এই ধরনের একটা স্টেপস মডেল ব্যবহার করতেছে। তো এইটার একটা আর্টিকেল সেদিন পড়তেছিলাম, দেখে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে ইভালুয়েশনের পোর্শনটা অনেক সময় যেটা হয়, যদি ফিক্সড রিপোর্টিং হয় তখন এই জায়গাটা ডিপ লার্নিং বলেন, মেশিন লার্নিং বলেন, এগুলো দিয়ে ইভালুয়েশন করা যায়, অটোমেশন করা যায়, এগুলো বিভিন্ন ক্ষেত্রে করা যায়। অনেক সময় দেখবেন যে ডাচ বাংলা ব্যাংক বা যেমন সেদিন দেখলাম যে ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাপস কি ছিল, নেক্সাস মেবি, ওইটা রেজিস্ট্রেশন করতে হলে একবার যদি কোনো কারণে লগ আউট হয়ে যায়, লগ ইন করতে হলে আপনার আবার কি করা লাগে, ওইখানে আপনার দেখা যাচ্ছে বারবার ফেস আইডি দেওয়া লাগে, কয়েকবার নিজের ফেসকে ঘুরায় ঘুরে কয়েকবার ছবি তোলা লাগে। ভাই আমি ক্লাস বাংলাতেই আছি। ও আচ্ছা রাজীব ভাই, তাহলে তো একটা স্মাইল করে দিতে হয় এবং ফেসটা ঘোরাতে হয়, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেয়। তারপরে আপনি কি ভাই কি কর্পোরেটে আছেন নাকি? না, আমি চিনিতে জেনারেল ব্যাংকে গেছি। যে কোন ব্রাঞ্চে, কোথায় আছেন? গোড়ায়, এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ও আচ্ছা আচ্ছা, গ্রেট গ্রেট। তো এখন এই যে প্রসেসটা বললাম, তো মেইনলি এখন আমরা একটু তাহলে কি মোটামুটি, আমি কিন্তু এই যে এখানে কে আছে, রোমান আপু, আপনি যেহেতু প্রথম অ্যান্সার দিতে পারেন নাই, আর যারা যারা আছেন নতুন, যেমন ইরা হক, আপনি কি মাত্র জয়েন করলেন? আচ্ছা, যারা যারা আছেন আপনাদেরকে আমরা কিন্তু একটু পরে কোশ্চেন করবো, আবারও মমো আপনাকেও কোশ্চেন করবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি আবার এটাকে একটু রিপিট করতেছি ডিটেল ফেজে যে। আচ্ছা রাজীব ভাই, আমি কি আপনাদেরকে এই জিনিসগুলো এভাবে পড়াই নাই নাকি না একটু ডিফারেন্ট ওয়েতে পড়াচ্ছি আজকে? আমি তো আপনার ক্লাস পাইনি, আমি তো হচ্ছে নাজমুল স্যারের ক্লাসে ওদের টাটা লিস্ট উনি নিয়েছি, এখনো তো আপনার ক্লাস পাইনি। এটা কি আমার ক্লাস কি এটাই প্রথম পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে গ্রেট, ওকে গ্রেট। আচ্ছা এইখানে আমরা একটু দেখি আসলে ডিফাইন অবজেক্টিভ বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি মিন করতেছিলাম কি ইন টার্মস অফ আপনার মানে জাস্ট থিওরিটিক্যাল প্রসেসে, যে আপনি আসলে এটা একটা মানে দেখা যাচ্ছে আপনি আসলে আইডেন্টিফাই দ্য বিজনেস প্রবলেম অর অপরচুনিটি, মানে মেইনলি আপনি কি কি জিনিস শেয়ার করতে, যেটা বললাম একটু আগে যে আপনি কি কি কোশ্চেন অ্যান্সার করতে চাচ্ছেন।
ক্ল্যারিফাইং দ্য স্পেসিফিক গোল অ্যান্ড আউটকামস, যেটা অ্যানালাইসিসের মাধ্যমে আপনি বের করতে চান। কি কি কেপিআই আপনি আসলে মূলত মেজার করতে চান, এই জিনিসগুলো আর কি। জাস্ট সহজ কথা, আমি একটু আগে যা বললাম ওই কথাগুলো এখানে ঘুরাই ফিরে লেখা আছে। তারপরে যদি চলে যায় ডাটা অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশনের ফেজে যদি আমরা একটু যাই, আমরা একটু দেখতে পারবো এখানে যে এখানে অ্যাগ্রিগেশনের ফেজে আছে হচ্ছে আপনার ধরেন ইন্ডিভিজুয়াল, ধরেন এক্সাম্পল ডে 1, এটা আজকে ধরেন জানুয়ারি 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এভাবে করে 30 দিনের ডেটা। এই 30 দিনের ডেটা যোগ হয়ে হয়েছে গিয়ে কোনটা, 1 মাসের ডেটা। আর এইভাবে 1 মাস 2 মাস 3 মাসের ডেটা যোগ হয়ে হয়েছে কোয়ার্টার 1 ডেটা। আর কোয়ার্টার 1 থেকে 4 পর্যন্ত হয়েছে গিয়ে কোন ডেটা, 2018 সালের ডেটা, এভাবে 19 সাল 20 সাল এভাবে করে এই 3 বছরের ডেটা আবার একটা জায়গায় আসছে। তার মানে আমরা এইভাবে ডাটাগুলোকে কালেক্ট করতেছি, অ্যাগ্রিগেট করতেছি বিভিন্ন সোর্স থেকে, ডেটাগুলোকে আমরা নিয়ে একটা জায়গায় আনতেছি, এইটাকে আমরা বলতেছি অ্যাগ্রিগেশন। এই অ্যাগ্রিগেশনের ফেজে আপনার আমার যে স্কিলগুলো থাকা প্রয়োজন হয়, এই স্কিলগুলো হচ্ছে ধরেন আপনার যদি আপনি এক্সেল দিয়ে করেন তাহলে আপনার এক্সেলের কিছু বেসিক লেভেলের স্কিল থাকা লাগবে, যাতে করে আপনি যে কোনো ধরনের ডেটাকে আপনি অ্যাগ্রিগেট করে একটা সামারিতে নিয়ে আসতে পারেন। তো যেমন ধরেন আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে ডিরেক্টলি এই ধরনের কোশ্চেন করতে পারে বা এই ধরনের সিচুয়েশন আসতে পারে যে আপনাকে একটা ডেটা দিল, বললো যে ঠিক আছে আমাকে এই 3টা কোশ্চেন অ্যান্সার বের করে দেন। ধরেন আমি যখন আমার যখন মনে আছে, আমি যখন ব্রিটিশ টোবাকোতে মানে জয়েন করি তার আগে যখন ইন্টারভিউটা হয়, আমাকে ল্যাপটপ দিয়ে বোর্ড মিটিং এর মধ্যে ইন্টারভিউতেই ল্যাপটপ দিয়ে ডেটা দিল, বললো যে আমাকে এই 3টা কোশ্চেন অ্যান্সার বের করে দেন। তো তখন আমাকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। তো ডেটাগুলো ছিল স্ক্যাটার্ড, মানে 3টা একই শিট, মানে একই ডেটা, মানে যেটা অ্যান্সারটা আছে সেটা 3টা মানে একই শিটের মধ্যে আছে বাট বিভিন্ন জায়গায় আছে, 2-3টা পেজের মধ্যে আছে। ওগুলোকে আমার তখন অ্যাগ্রিগেট করে ইনস্ট্যান্ট অ্যাগ্রিগেট করে তারপরে সামারি করে দেখানো লাগছে। তো বাই সামহাউ আলহামদুলিল্লাহ জবটা তখন আমার হয়ে যায়। ইট ওয়াজ অ্যাবাউট 2015 or 16 এর কথা, সরি 16 or 16 এর মতো হবে, মেবি 16 এর দিকে, 16 এর কথা। তো তো ব্যাপারটা হচ্ছে এগ্রিগেশন। তো এগ্রিগেশন করার জন্য আপনাকে এক্সেল স্কিল থাকা লাগবে। এগ্রিগেশন যখন ডাটার একটু বেশি বড় সাইজ হবে তখন আপনার থাকা লাগবে হচ্ছে আপনার এসকিউএল স্কিল। এসকিউএল জানতে হবে যাতে করে আপনি বড় ডাটা ক্ষেত্রে কোয়ারি করে আনতে পারেন। আচ্ছা, যখন আপনার ডেটা সেট আরো বড় হয়ে যাবে তখন ওই জায়গায় আপনার কি করা লাগবে, তখন আপনাকে ওই জায়গায় মেশিন লার্নিং মডেল ইউজ করতে হবে এগ্রিগেশনের ক্ষেত্রে। আর এই এগ্রিগেশনের কাজটা মূলত এগ্রিগেশন এবং ক্লিনিং এর এই পোর্শনের কাজটা করে হচ্ছে ভার্জ ডাটা সেটের ক্ষেত্রে ডেটা ইঞ্জিনিয়ার। বুঝতে পারছেন? ডেটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে তখন ওই জায়গাটায় ডেটা ক্লিনিং, মানে এগ্রিগেট করে ক্লিনিং করে আপনাকে অ্যানালিটিক্যাল ফেজে নিয়ে যাও। তখন আপনারা যখন ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস গুলো করবেন, করে ফাইনালি দেখবেন যে অ্যানালাইজ করা শেষ। এরপর একটা টিম থাকতে পারে, যে টিমটা হচ্ছে ধরেন এক্সাম্পল রিপোর্টিং আর ভিজুয়ালাইজেশনে কাজ করে, তারা শুধু রিপোর্টিং ভিজুয়ালাইজ করবে। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডেটা ক্লিনিং। তো আপনারা সবাই একটু মনোযোগ দেন, আমি আপনাদেরকে এটা নিয়ে কোশ্চেন করব। তো ক্লিনিং এর মধ্যে প্রথম যে কাজটা আমরা করি সেই কাজটা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেমস। মানে আমার ক্লিনিং করার সময় আপনারা দেখছেন না রেস্টুরেন্টে কি করে যে ধরেন চিলক্সে বা ধরেন এই যে কি বলি খানাজে আমরা দেখি যে যখন যে অর্ডারটা দেয় অর্ডারটা ওরা ঠিক টেবিলের সামনে ঝুলায় রাখে, যে কয়টা স্লিপ, কোনটা বানাচ্ছি, কি চাচ্ছে, ওইখানে তো লেখা থাকে ধরেন এক্সট্রা স্পাইসি, মোর সস, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া অ্যাডস গুলো দেওয়া থাকে। ওগুলো দেখে দেখে তারা কি করে, তারা খাবারগুলো রেডি করে। তো ওই ডেটা ক্লিনিং এর সময় আপনার সামনে, আপনার কাছে, হাতের কাছে কোথাও না কোথাও সামওয়্যার বিটুইন আপনাকে কি থাকতে হবে, যে আপনার যে পারপাস গুলা, যে আপনার যেই কোশ্চেন গুলা যেটা নিয়ে আসলে আপনি অ্যানালাইসিস করবেন, ওইটা এখানে লেখা থাকতে হবে, মানে মেনশন থাকতে হবে। তারপর হচ্ছে আপনার এই ডেটা কাজটা করতে যে কি কি ভ্যারিয়েবল আছে, রিলেভেন্ট কোনো ভ্যারিয়েবল কি কি আছে, এগুলো আপনাকে ক্লিনিং এর সময় আলাদা করতে হবে। তারপর হচ্ছে ডেটা সোর্স গুলা যেগুলো নিচ্ছেন, সোর্স গুলো আবার একটু রিচেক করা, যে ক্লিনিং করতেছেন, ক্লিনিং করার আগে আরেকবার একটু রিচেক করা যে যেখান থেকে ডেটাগুলো পেলাম ওইটা কি ঠিক আছে, ওইটার প্রসেস কি ঠিক আছে, ওই জিনিসগুলো দেখা। ধরেন এক্সাম্পল
এক্সাম্পল বলি, এখানে অনেকে আপুরা আছেন। আচ্ছা বলেন তো আপু, করলা ভাজি করার জন্য যে হিসেবে আমরা আলু কাটি, আর বিরিয়ানির জন্য কি আমরা সেই হিসেবে আলু কাটি? না দুইটাই ভাইয়া, দুইটাই কিন্তু আলু কাটা, রাইট? আলু তো কাটলেই হলো নাকি, এন্ড অফ দ্য ডে আমার তো পেটেই যাচ্ছে খাবারটা। বাট করলার জন্য যেভাবে কাটবেন, বিরিয়ানির জন্য কি সেভাবে কাটবেন? ইম্পসিবল। এখন তার মানে কি, অবজেক্টিভ যদি ক্লিয়ার ডিফাইন করা না থাকে, তখন কি হয় যে ক্লিনিং করছেন ঠিকই, কিন্তু ক্লিনিং এর আউটপুটটা বা ক্লিনিং করা হয়ে গেছে কার জন্য? ধরেন যে অ্যান্সারটা চাচ্ছেন না সেটার জন্য হয়ে গেছে, বা যেটার জন্য চাচ্ছেন ওইটার জন্য যদি হয়। ধরেন এক্সাম্পল, একটা রিপোর্টে 20টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এখন আপনার কি 20টা কি মনে রেখে কাজ করা সম্ভব, নাকি না কোথাও লিখা থাকলে ওই অনুযায়ী কাজ করা সহজ কোনটা? ব্যাপারটা বুঝেন নাই? একটা কোশ্চেন অ্যান্সার বের করা মনে রেখে করা যায়, কিন্তু 20-30টা কোশ্চেনে যখন ভ্যারিয়েবল থাকে, তখন ক্লিনিং করার সময় আপনার কি ওই যে সামনে রেখে কাজটা করা উচিত না, যাতে করে আপনার কোনো জায়গায় মিস না হয়। ইয়েস। ওকে, দেন আমরা চলে আসি যেটার 3.1, যেটা আমরা আগে ডিফাইন করলাম যে ওকে গ্রেট, আমরা কিভাবে কাজ করবো। এরপরে যে কাজটা হচ্ছে, এরপরে আপনাকে বুঝে নিছেন, এরপর আপনি এখন কোয়ালিটি চেক করতেছেন। কি কোয়ালিটি চেক করতেছেন? ধরেন এক্সাম্পল, আমি আলুর এক্সাম্পলটাই দিই। এখন আপনি আলু হাতে পেলেন, কাটা শুরু করছেন, এমন টাইমে দেখলেন আলুটা নরম, এটা দিয়ে মনে হয় না রান্না বান্না হবে ঠিক মতো। তখন কি আপনি একটা কোয়ারি রেজ করবেন না যে আলু নাই, বা আলু যেটা আছে এটা দিয়ে হবে না, অন্য আলু লাগবে, নতুন আলু লাগবে? মানে আপনার অবজেক্টিভ ক্লিয়ার যে আপনি বিরিয়ানির জন্য কাটবেন বড় বড় করে, কিন্তু এখন আপনি কাটার সময় যখন আপনি কোয়ালিটি চেক করতেছেন প্রোডাক্টের, তখন দেখতেছেন যেটা নষ্ট হয় কি না, এটাই তো হয়। তারপর ওটাকে ফেলে দেন, বা এটাকে রেখে দেন, বা ওটাকে অন্য কিছু মডিফাই করি। আমার কথা কি ধরতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন ডেটার ক্ষেত্রে কোয়ালিটি চেক কি আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি যেই মানে যে খাবারের যে এক্সাম্পল দিচ্ছি, বিলিভ অর নট, সেম একইভাবে ডেটা অ্যানালাইসিসে কাজ করি, সেম একইভাবে, কোনো চেঞ্জ নাই। আমরা ওই অবজেক্টিভ পেয়ে আমরা প্রথম কোয়ালিটি চেক করি যে ডেটার মধ্যে কোনো মিসিং ডেটা আছে কিনা, তারপরে দেখি ডেটার মধ্যে ডুপ্লিকেট আছে কিনা এবং আউটলায়ার আছে কিনা। আচ্ছা, মিসিং ডেটা বলতে আমরা আসলে কি মিন করি? ধরেন এক্সাম্পল, ধরেন রোমানা তার অফিসে 30 দিনই গেল, তা এটার ফুটেজ আছে, চেক মানে ফিঙ্গার অ্যাক্সেস আছে, কিন্তু কোনো কারণে সিসিটিভির ফুটেজ আছে, কিন্তু কোনো কারণে একদিন যেদিন সে ডেটাটা যখন ফিঙ্গার অ্যাক্সেস দিচ্ছিল, চেক ইন চেক আউট করার সময় মেশিন তার ডেটা রিড করতে পারে নাই, বা কোনো একটা ইরর আসছে, তাকে মিসিং দেখাচ্ছে। বা আপনার কাছে গত 7 বছরের ডেটা আছে, বা আপনার কাছে এমন এক্সাম্পল আমি যদি বলি, ধরেন ফর এক্সাম্পল ধরেন রাজীব ভাই, সে ধরেন প্রতিদিন অফিসে যায়, হচ্ছে তার যেহেতু অফিস মানে সে যেহেতু ব্যাংকে আছে, তার মানে কি তার অলওয়েজ কি 9:30টার আগে ঢুকতে হবে, নাকি না 9টায় ঢুকতে হবে আপনাদের? 9:30 লেট করলেও সমস্যা নাই, কিন্তু 9:30 থেকে 9:40। 9:30-9:40। আচ্ছা, কোনোদিন কি এমন হয়েছে 12টা একটা ঢুকলেন, মানে রেগুলার কাজে কোনো ইমার্জেন্সি ছাড়া? এটা কি রেগুলার সম্ভব? হ্যাঁ ওইটা রেগুলার তো সম্ভব না, এটা মাঝে একদিন হয়েছে 11:45 ঢুকছি, অন্তত রিপোর্ট হয়ে যায়। আচ্ছা, তার মানে এটা কি এখন আপনার ধরেন গত 30 দিনের ডেটা আছে যে আপনি অফিস করছেন, যদি ওই দিন অফিসেও করছেন, কিন্তু মাঝখানে 2 দিনের ডেটা নাই। এখন আপনার প্রতিদিনের ডেটা আমি পাচ্ছি, অ্যাটেন্ডেন্স পাচ্ছি, ধরেন এক্সাম্পল আপনার 9:30টার মধ্যে, 9:25, 9:30, কোনোদিন লেট নাই। 25 দিনের কোন মানে 28 ধরেন 26 দিন অফিস, 26 দিনের কোনো দিনই আপনার অ্যাটেন্ডেন্স 9:30টার পরে নেই, সবসময় 9:25-এর মধ্যে আছে, কিন্তু 2 দিন কোনো কারণে সিস্টেম থেকে ডেটা পাইনি আমি, কিন্তু আপনি আসছেন ওই দিন। তাহলে আমি অ্যাজিউম করব কি আপনি কয়টায় আসছেন? আমি তো আসিনি, ডাটা না থাকলে আপনার না, ডেটা না থাকলে টাইম তো থাকবে না। এখন ডেটা অ্যানালাইজ করতেছেন আপনি, আমরা আপনাকে এনশিওর করলাম যে আপনি আসছেন, বললাম যে আসছেন, কিন্তু এখন আমার তো অ্যানালাইজ করতে হবে। এখন তাহলে সিস্টেমে আপনার ওই 2 দিনের গ্যাপ তো আমি রাখতে পারি না, আমাকে তো অ্যাটলিস্ট একটা টাইম ধরেই তো হবে। তাহলে আমি কোন টাইমটা ধরবো, লজিক্যালি কোন টাইমটা ধরা যায়? তাহলে তো 9:30টায় ধরা হবে। নর্মালি তো আমরা 9:30 ধরবো, রাইট? ধরেন এক্সাম্পল, ধরেন মম প্রতিদিন রাত্রে ঠিক 11:30টায় ঘুমায় প্রতিদিন, এক্সাম্পল। এখন তার মানে কি প্রবাবিলিটি আছে, এক্সাম্পল প্রবাবিলিটি আছে যে সে একদিনের ডেটা পায়নি, 2 দিনের ডেটা পায়নি, তার মানে একটা প্রবাবিলিটি আছে সে ওই দিন ঘুমাইছে ঠিকই, কিন্তু 9:30টায় ঘুমাইছে।
মানে 11:30 ঘুমাইছে। ব্যাপারটা কি বুঝছেন? তার মানে আমরা কি করতেছি, দুইটা এক্সাম্পলে, একটা হচ্ছে ভাইয়ের সকালের অ্যাটেন্ডেন্স চেক করলাম, একটা হচ্ছে আপুর ঘুমের টাইমটা চেক করলাম। তো আমরা এই হিস্ট্রিক্যাল ডেটা চেক করে যেটার অ্যাভারেজ পাইলাম, সেই অ্যাভারেজটাকে আমরা এখানে তার গ্যাপে বসাই দিলাম। এইটাকে আমরা বলি কি, মিসিং ডেটা। মিসিং ডেটাকে কিভাবে ট্রিট করতে হয়। এবার আসেন ডুপ্লিকেট। ধরেন রাজীব ভাই, আপনার অফিসে রাজীব নামে তো পুরো রাজবালা ব্যাংকে ধরেন 10,500 এমপ্লয়ি আছে, 11,500 এমপ্লয়ি আছে। রাজীব নামে কি একজনও নাই, আর একজনও নাই? হ্যাঁ, মিনিমাম 10 জন আছে, আমি সার্চ করছি 10 জন মিনিমাম আছে। 10-12 জন আছে, কিন্তু আপনার যে এমপ্লয়ি আইডি, এই আইডি নামে আর কোনো রাজীব আছে? না, এটা তো ইউনিক থাকে। এইটা ইউনিক। এখন যদি আপনার কোনো ইউনিক ডেটার হেড যদি ডুপ্লিকেট হয়ে যায়, তার মানে কি বুঝতে হবে ডেটা এরর আছে। হ্যাঁ, তো অবশ্যই data ইউনিক। ওই ইউনিক গুলোকে আমরা কি করতে পারি, আমরা রিমুভ করে দিতে পারি। ধরেন প্রত্যেকটা এমপ্লয়ির আগে, আপনার ধরেন ব্রাঞ্চের যত এমপ্লয়ি আছে, রিপোর্টিং করার সময় আমরা তার আগে লিখে দিলাম সব হচ্ছে টাঙ্গাইলের ব্রাঞ্চ, টাঙ্গাইল টাঙ্গাইল লিখে দিলাম, প্রতিটা জায়গায় টাঙ্গাইল লিখলাম। এটা কি ডুপ্লিকেট? বুঝেন না আমার কথাটা? এটা, না, আরেকবার একটু বলুন। ধরেন আমরা এখানে 100 জন লোক আছি, তো এর মধ্যে 50 জন লোক যে বাংলাদেশি। এখন 50 জন লোকের নামের আগে তার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশ বসবে। যার যার মানে যেই কান্ট্রি যে কান্ট্রি থেকে আসে ওই কান্ট্রিটা বসবে। তো তো 50 জনের মধ্যে আগে পরে বাংলাদেশ বসছে। এন্ড এই বাংলাদেশ কথাটা তো একের অধিক আসছে। তখন আমরা এখানে কি বাংলাদেশের যে ডেটাটা, ওই কলামটা কি ডুপ্লিকেট হয়ে গেল? ব্যাপারটা কি এরকম? ডুপ্লিকেট না হলো, ভাই। আবার রিপিটেশনও তো হইলো। রিপিটেশন আসলো না। মানে ডুপ্লিকেট হয়েছে, কিন্তু এটা কি অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না? এটা আধিক্য। এই আধিক্য না দিলেও তো চল, এই আধিক্য জিনিসটা আচ্ছা ডাটাটাকে এনলার্জেরও বেশি করে। আমি যত কনসাইজ পাবো ততই তো আমার জন্য আচ্ছা। অ্যানালিটিক্সে যে ডেটা সহজ হবে। অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডুপ্লিকেট হিসেবে কাউন্ট করি ওই ডেটাগুলোকে যেগুলো ইউনিক হওয়ার কথা, কিন্তু ডুপ্লিকেট হয়েছে কিনা ওইটাকে আমরা ট্রিট করি, বাকিগুলো ট্রিট করি না। ধরেন আপনার স্যালারি রিপোর্টে রাজীব নামে 14 জন আছে, কিন্তু সবার আইডি যদি একজনেরটাই হয়ে যায় ভুলে, তাহলে কি এটা কি তাহলে কি ইরর না? এটা তো মেজরই হলো। মেজর ইরর। তাহলে ওইখান থেকে রিপোর্টে আপনি পাইলেন এরকম, তাহলে আপনি কি যে কোনো একজন রাজীবের আইডি রাখবেন না সবগুলো বাদ দিয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বা সবারটা অ্যাড করে দিবেন? মানে মেন কথা হচ্ছে ইউনিক থাকতে হবে, ডুপ্লিকেট থাকা যাবে না, রাইট? রাইট। আচ্ছা, তারপর হচ্ছে আউটলেয়ারটা হয়তো বা রাজীব ভাই ভালো জানবেন। রাজীব ভাই ছাড়া অন্য কেউ বলেন তো আউটলেয়ার কি জিনিস? কেউ কেউ বলতে পারবেন আউটলেয়ার কি জিনিস বাকিরা? ওকে, মোমো ভাইয়া বলতে পারবেন? ভাইয়া এটা হচ্ছে মানে আউটলায়ার্স হচ্ছে ওগুলা যেটা হচ্ছে যে মানে কোন একটা ডাটা সেটের যে এভারেজ ভ্যালুটা ওইটা থেকে যদি অনেক বেশি দূরে আর কি থাকে। সুন্দর একটা এক্সাম্পল বলছেন। ধরেন আমরা 5টা বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে, বললাম ঠিক আছে চল আমরা অমুক ওই রেস্টুরেন্ট চিলক্সে আসিস বা খানাজে আসিস। আমরা বসলাম, তো আমরা 4জন পকেটে টাকা খুব শর্ট। তো চিন্তা করলাম যে একটা কাজ করে একটা বার্গার খাই, একটা জাস্ট সিম্পল বার্গার নেই আর পানি নেই, বা একটা সফট ড্রিঙ্কস নিলাম। আমাদের এক ফ্রেন্ড, সে কি করছে, সে বার্গার নিছে, সে এইটা নিছে, সে ওইটা নিছে, সেইটা নিছে, সে মোটামুটি প্রায় 4-5টা আইটেম নিছে, প্রায় 4টা মতো আইটেম সে নিয়ে নিছে। এখন বিল করতে যে যখন বিল আসলো তখন দেখলাম, আমরা তো জানি যে মেনু দেখে নিছি যে আমাদের বিল কত আসছে, 250 করে আসছে। ধরেন 230 টাকা বার্গার আর 20 টাকার ধরেন এক্সাম্পল হচ্ছে পানি। আর সেই ভদ্রলোকের বিল আসছে 2,000 টাকা একাই। তো এখন টোটাল বিল দেওয়ার সময় সে বলতেছে আচ্ছা টোটাল বিল আসছে কত, দেখলাম যে আমাদের হচ্ছে 1,000 আর তার হচ্ছে এক্সাম্পল তার একারই 2,000, তাহলে কত হলো 3,000। এখন 3,000 ভাগ কত, 5 জন আমরা, তাহলে কত টাকা করে পড়ে গড়ে?
রাজীব ভাই, প্রশ্নটা আরেকবার মানে আমরা 5 জন 600 করে পড়তেছে। থ্যাংক ইউ। মানে আমরা আমরা 5 জন, আমরা টোটাল 5 জন ফ্রেন্ড, 5 জন ফ্রেন্ড মিলে আমরা কোথায় গেছি? আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম। তা আমরা 250 টাকার করে খাবার অর্ডার করছি, একটা করে বার্গার। আর আমার একজন ফ্রেন্ড সে একাই 2000 টাকার খাবার অর্ডার করছে। এখন বিল দেওয়ার সময় সে বলতেছে যে চলো আমরা কাজ করি, আমরা সবাই মিলে, যার টোটাল বিল কত আসছে 3000, তাহলে 5 6 30, 3000, তাহলে 600 করে সবাই বিল দিয়ে দিই। এখন বলেন তো, তখন আমি বললাম যে কি ব্যাপার ভাই, আমি খেলাম 250 টাকার বার্গার আর আমার বিল আসলো গড়ে 600 টাকা। তো তুমি খাইছো কত টাকা? তুমি খাইছো 2000 টাকা, সো তোমারও ভাগে আসে 600 টাকা, তাহলে তো একটা ইনজাস্টিস হয়ে গেল না? ব্যাপারটা কি বুঝছেন? ভেরিয়েবিলিটির যে ডিস্টিংশন সেটা একটি বাড়াই দিল। আমার যে আমি যে পেমেন্টটা করব, এটা যে অ্যাভারেজ মিন থেকে অনেকগুলো ডিস্ট্রাকশন ভ্যালু যখন অ্যাড করে, তখন এই আউটলায়ারটার পরিমাণটা বেড়ে যায়। বেড়ে যায়। এখন আমি যদি ডেটাগুলোকে সাধারণ সাজায় সমানভাবে সাজাইলাম, দেখলাম যে আমার হচ্ছে 250, আমার আরেক ফ্রেন্ডের হচ্ছে 250, আরেকটার 250, আরেকজন 250, আর তার হচ্ছে 2000 টাকা। খেয়াল করছেন? আমাদের 4 জনের সমান না? এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন? যদি আমরা এই তথ্যটাকে সরল রেখায় আঁকি, এরকম এই শেপে আসে না মোটামুটি? হ্যাঁ, বার্তাটা ওরকমই আসে। এরকমই আসে। তার মানে কি, আমার যে 4 জনের যে অ্যাভারেজ, 4 জনের অ্যাভারেজ কত আমার দেখেন তো একটু। আমার ধরেন এটা যদি আমি মিডিয়ান করি, অ্যাভারেজ কত? 250 আসবে। বাট তার এখানে চলে আসছে ধরেন কত? 2000। তাহলে সে কি অ্যাভারেজ থেকে অনেক বেশি দূরে, অনেক বেশি না হাইটটা? যে কোনো ডেটা সেটের সর্বোচ্চ মান, এভারেজ থেকে সর্বোচ্চ মান এবং এভারেজ থেকে সর্বনিম্ন মান, এই দুটাই হচ্ছে আউটলায়ার, মানে হচ্ছে অতিরিক্ত অংশ। এই ডেটা, এই যে এটা যখনই থাকবে তখন বুঝবেন কি ডেটা হচ্ছে অ্যাবনর্মাল। ডেটা কি নাই? নর্মাল নাই। মানে তার মানে ঘটনাটা কি? অ্যাবনর্মাল। তার মানে এখানে নর্মালাইজ করতে হবে। তাহলে কি করতে হবে? আউটলেয়ারটাকে বাদ দিতে হবে। আমরা তখন কি করলাম? আচ্ছা, আউটলেয়ার বাদ দিলাম। আউটলেয়ার বাদ দিয়ে আমরা তখন কি করলাম, যে দেখলাম যে হ্যাঁ, একজন পানি খাইছে বা একজন একটি টুকটা কেটে নিছে, আমাদের গড়ে বিল আসে 300 টাকা করে এক্সাম্পল। ওইটা তাও অ্যাকসেপ্টেবল যে 600 থেকে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? আউটলেয়ার ব্যাপারটা কি বুঝতে পারছেন? ধরেন একটা মাঠের মধ্যে সবাই বসে আছে, বাচ্চা কাচ্চারা খেলতেছে। এখানে মাঠে যতগুলো বাচ্চা ছিল তাদের এভারেজ গড় বয়স ছিল 12 থেকে 13। কিন্তু মাঠের মাঝখানে একটা ভদ্র মহিলা একটা ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে, একটা বয়স্ক মহিলা, তার বয়স হচ্ছে 70 বছরের মহিলা, 3 মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, ওই বাচ্চাদের খেলা দেখতেছে বসে বসে। এখন যদি আপনি এই মাঠে যতগুলো জনসংখ্যা আছে তাদের বয়স দিয়ে যদি গড় করেন, তাহলে এভারেজে প্রত্যেকের বয়স হয়ে যাবে আপনার 18 বছর। কেন? কারণ ওই এভারেজের মধ্যে ওই 70 বছরের মহিলাটাও চলে আসছে, আবার ওই 3 মাসের বাচ্চাটাও চলে আসছে। তারপরে গড়ে 3 মাসের বাচ্চাকেও দেখাচ্ছে 18 বছর, আর 70 বছরের মহিলাকে দেখাচ্ছে 18 বছর। আর যার বয়স অ্যাকচুয়ালি 8 বা 10, তারও দেখাচ্ছে 18 বছর এক্সাম্পল আর কি। কেন? কারণ আপনি আউটলেয়ারকে একত্রে ধরে আপনি গড় করে ফেলছেন। তার মানে আপনি যে গ্রুপিং করে গড় করতেন, যে তখন আপনার কি দাঁড়াইতো? তখন আপনার এক্সাক্ট রেজাল্টটা দাঁড়াইতো যে আপনি গ্রুপ করে ফেলছেন ডেটাগুলোকে। ধরেন রাকিব ভাই, আপনাকে আমি প্রশ্ন করি, রাজীব ভাই, ডাচবাংলা ব্যাংকের এভারেজ স্যালারি কত? এই কোশ্চেনটা যদি প্রভিশনাল পিরিয়ডে 45 40 এরকম। আচ্ছা, এই দেখেন আপনি কিন্তু একটা সুন্দর করে আগে ক্লারিফিকেশন দিয়ে ফেলছেন। ধরেন এক্সাম্পল, ডাচবাংলা ব্যাংকের যে সিও, তার স্যালারি এবং আপনাদের যে স্টাফ পিয়ন, তার স্যালারি যদি আপনি সবারটা যোগ করে অ্যাভারেজ করেন,
তাহলে সিও বা সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছে তাদের সবার স্যালারি করে যদি লোয়ার এভারেজ করা হয়, তাহলে দেখা যাচ্ছে একটা পিয়নের বেতন ধরেন এক্সাম্পল 70,000 টাকা, রাইট? কারণ আপনি এর মধ্যে যে লোকটা 30 লাখ টাকা স্যালারি পায় তার স্যালারি আপনি এখানে মাঝখানে অ্যাড করে ফেলছেন। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে আপনার কি করতে হবে? এই জায়গায় আপনাকে এই জায়গায় বলতে হবে এটা অ্যাভারেজ, যদি প্রশ্ন আসে তখন বলতে হবে কি এভাবে তো অ্যাভারেজ হয় না, আমাদের গ্রুপ ওয়াইজ অ্যাভারেজ হয়। প্রভিশন পিরিয়ডে আমাদের অ্যাভারেজ স্যালারি 45, আমাদের এক্সিকিউটিভ লেভেলের স্যালারি অ্যাভারেজ স্যালারি হচ্ছে 65, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের স্যালারি হচ্ছে 75, ম্যানেজারের স্যালারি হচ্ছে 1,20,000। আমি কি বুঝতে পারছি ভাইয়া? অ্যাভারেজ এটা কি একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না? এটা হলো যে আপনি সেগমেন্ট করে দিচ্ছেন, যে কারণে বুঝতে সুবিধা। আপনি যদি সেগমেন্ট না দেন তাহলে তো সেগমেন্ট না হচ্ছে করলেও কিন্তু কমন আপনার নেবার সময় লাভ। আপনার সেগমেন্ট না করলে এভারেজ করলে রেজাল্টটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হয় না। এটা হচ্ছে আমি যেটা মনে করি, আমরা অনেক সময় আমরা জিডিপি যেভাবে কাউন্ট করি, হ্যাঁ, টোটাল পপুলেশন জিডিপি, আমরা চিন্তা করি যে আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি যে দেশের আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের যেটা হয় কি, আমরা ম্যাক্সিমাম ওয়েলথ গুলা মিনিমাম পোর্শন অফ পপুলেশন ভোগ করে, যে কারণে প্রান্তিক ভাবে আসলে আর্থসামাজিক উন্নয়নটা হয় না। জিডিপি দিয়ে আমি আসলে দেশের ইয়েটাকে মেজর মানে আইডেন্টিফাই করতে পারি না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। জিডিপি যেমন আমার একটা দেশের টোটাল মানে মানে অ্যাভারেজ স্টেজকে আপনার হচ্ছে মিন করে না, মানে আপনার কি বলে এটাকে, আমি পয়েন্ট আউট করতে পারি না। একইভাবে অ্যাভারেজ করলে হয় না। আপনি এভাবে বলতে পারেন যে যারা গড়ে যারা গ্রামে থাকে তাদের অ্যাভারেজ ইনকাম এত, যারা ঢাকায় থাকে এবং যারা ঢাকায় থাকে বাট এই রেঞ্জে চাকরি করে তাদের অ্যাভারেজ ইনকাম এত, এইভাবে করে আমরা বলতে পারি। তো দেখা যাচ্ছে পুরো জিডিপি যদি আপনি ক্লাসিফাই করতেন তাহলে দেখতেন যে 80-20 রুলস থাকতো, যে 20% মানুষের কাছে সারা দেশের সম্পত্তি, 80% মানুষের কাছে হচ্ছে বাকিটা, মানে টোটাল সম্পত্তির 80% হচ্ছে 20% মানুষের কাছে, যদি আমরা মানে ডিস্ট্রিবিউশন এইভাবে দেখতাম বা করা যেত। যাই হোক, আমরা আউটলেটটা বুঝতে পারলাম যে আউটলেটটা কি জিনিস। এখন আসি, এটা যখন আমরা সবগুলো চেক করব তখন আমরা যেটা করব সেটাগুলোকে ডেটাগুলোকে ক্লিন করা শুরু করব। তো ক্লিনিং তো আমি আগেই বলে দিলাম যে ডুপ্লিকেট থাকলে আপনারা রিমুভ করে দিবেন, আর মিসিং ভ্যালু থাকলে কি করবেন, অ্যাভারেজ করে ওই ডাটাকে অ্যাভারেজের উপর ভিত্তি করে দিবেন। এটা একটা ওয়ান অফ দ্য মেথডের মধ্যে এটা একটা ইজিয়েস্ট এবং কমন মেথড। আর আউটলেট থাকলে আউটলেট কি করতে হবে, আগে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে এগুলোকে আলাদা করে ফেলতে হবে, তারপরে আউটলেটকে বাদ দিতে হবে। সিচুয়েশন অনুযায়ী আউটলেটকে বাদ দিবেন, আবার কোনো সিচুয়েশন অনুযায়ী আউটলেট রেখে গ্রুপিং করে ডেটার রিপ্রেজেন্টেশন করতে হবে। তো এইটা আপনার ফাইনালি করার পর ডেটা কি হবে, নর্মালাইজেশন হবে এবং ডেটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ বলতে বুঝাচ্ছি ইউনিট অফ মেজারমেন্ট। ধরেন কোথাও লেখা আছে, এক্সাম্পল বলি, আবার এক্সাম্পল দিই, ধরেন ডাচবাংলা ব্যাংকে এখানে অনেক এমপ্লয়ি আছে যারা ধরেন ফরেনার, কেউ ধরেন ইউরোতে স্যালারি পায়, কেউ হচ্ছে আপনার এক্সাম্পল ধরেন রিয়ালে স্যালারি পায়, কেউ রুপিতে পায়, কেউ হচ্ছে ধরেন ইউএসডিতে পায়, হ্যাঁ। তো বিভিন্ন কারেন্সিতে কেউ স্যালারি পায়। এখন যদি বলা হয় আপনাদের এবার টোটাল স্যালারি কত, তাহলে টোটাল স্যালারি কথাটা কোশ্চেন আসলেই এক বাক্যে বলা যাবে না, কি করতে হবে, যে কোনো একটা কারেন্সিতে বলতে হবে যে আমাদের টোটাল স্যালারি বাংলাদেশি টাকায় এত টাকা। কেন, কিভাবে করলাম, কারণ যে ব্যক্তিগুলো ইউএসডি স্যালারি পায় তাদের স্যালারিকে বাংলায় কনভার্ট করে আমাকে বলতে হবে, যে রুপিতে পায় তাকে বাংলায় কনভার্ট করে বলতে হবে। তার মানে কি, যতগুলো কারেন্সি থাকুন না কেন যে কোনো একটা কারেন্সির মধ্যে আমাকে আসতে হবে, তারপর ওটাকে আমার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। ধরেন কোনো একটা কলামে আছে 10 কেজি, 20 গ্রাম, 1 টন, ঠিক আছে, এইভাবে করে আছে। তার মানে যদি ওইটার সাম করতে হয় বা ওইটার উপর কোনো অ্যানালাইসিস করতে হয়, আমরা কিন্তু ডিরেক্টলি করতে পারবো না। কেন পারবো না, আমাদেরকে যে কোনো একটা মেজারমেন্টে আসতে হবে। তো এইটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, যে একটা স্ট্যান্ডার্ড ফর্মে আনা। তো এখন একটা এক্সাম্পল বলি, মোমো আপনি শুনতে পাচ্ছেন? ভাইয়া ওকে, ধরেন একটা রোগী ইমার্জেন্সি হসপিটালে গেল, ডক্টরও রেডি আছে, সার্জারি করতে হবে, ওপেন হার্ট সার্জারি। কি দেখলো ডক্টর, ওপেন হার্ট সার্জারি করার আগে চেক করে দেখলো তার ডায়াবেটিস হচ্ছে 27, তার হচ্ছে জ্বর হচ্ছে ধরেন 106, তার ব্লাড প্রেশার হচ্ছে 250।
এখন বলতেছে এখনই ওপেন হার্ট সার্জারি করতে হবে। আপনার কি মনে হয় তাকে এখন ওপেন হার্ট সার্জারি করাবে? মোমো আপনার কথা শুনিনি ভাইয়া। ডেফিনেটলি না না ভাইয়া। ভাইয়া করাবে না। কেন করাবে না? হ্যাঁ, কারণ ওপেন হার্ট সার্জারি বেশি ক্রিটিক্যাল একটা হচ্ছে অপারেশন, আর ওনার অলরেডি হচ্ছে অনেক ধরনের ইস্যুস আছে। তো আগে ওগুলা হচ্ছে যে সলভ করে তারপর হচ্ছে যে ওপেন হার্ট সার্জারি মানে করতে হবে আর কি। আচ্ছা, গ্রেট, সুন্দর এক্সাম্পল দিয়েছেন। এইবার আপনি একটা ডেটার ক্ষেত্রে আসেন। আপনি যখনই ডেটা নিয়ে কাজ করবেন, আপনি একজন ডক্টর, হ্যাঁ, ডেটার ক্ষেত্রে। তা আপনি ডেটাগুলোকে কি করবেন? সার্জারি কি ডিরেক্ট হাতে পাওয়ার সাথে সাথে কি অ্যানালাইসিস শুরু করবেন, নাকি না আগে চেক করবেন যে ডায়াবেটিস আছে কিনা, এর ব্লাড প্রেশার ঠিক আছে কিনা, বা সবকিছু ঠিক আছে কিনা? ভাই আগে চেক করব। এই যে চেক করে আপনি একটু আগে কি পাইলেন? মিসিং ডেটা পাইলেন। চেক করে কি পাইলেন? ডুপ্লিকেট পাইলেন। চেক করে কি পেলেন? আউটলেয়ার পাইলেন। চেক করে নন স্ট্যান্ডার্ড পাইলেন। অনেক কিছু পাইলেন যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাই। তার মানে এগুলো কি? তার মানে কি আপনার ওই পেশেন্টটা কি নর্মাল অবস্থায় আছে না অ্যাবনর্মাল অবস্থায় আছে? হ্যাঁ, অ্যাবনর্মাল তার মানে অবস্থা। আগে তাকে নর্মালাইজ করবে, আগে জ্বরটা কমাবে, আগে ডায়াবেটিসটা একটা কন্ট্রোল পর্যায়ে আনবে, তাকে এগুলো এনে তারপরে তাকে সার্জারি করবে, রাইট? জি ভাইয়া। তো সেম ওয়েতে একটা যখন একটা ডেটা হাতে পাবেন, ডেটা পাওয়ার সাথে সাথে কি আপনি ডাউনলোড করে কি ডিরেক্টলি আপনি অ্যানালাইজ করা শুরু করবেন? করা উচিত হবে? হবে না। না ভাইয়া। আপনাকে আগে কি করতে হবে? চেক করতে হবে ডেটা মিসিং ডেটা আছে কিনা, ডুপ্লিকেট আছে কিনা, আউটলায়ার আছে কিনা, কোনো স্ট্যান্ডার্ডাইজেশন কোনো ইস্যু আছে কিনা। এগুলো সবকিছু চেক টেক করার পর সব ঠিকঠাক থাকলে দেন আপনি নাও দিস ইজ রেডি টু অ্যানালাইসিস। আবার ওই একইভাবে বলি, আপনি বাজার থেকে ধরেন মুরগি আনলেন, আলু আনলেন, চাল আনলেন, ধাম করে এনে কি পাতিলা ঢেলে দিবেন, নাকি না এগুলোকে আগে ক্লিন করবেন ভাইয়া ক্লিন করব। তারপরে তো দিবেন নাকি? জি ভাইয়া। বাট আমরা প্র্যাকটিক্যালি ডেটা নিয়ে এই কাজটা কেউ করি না, মেজরিটি। আমরা কি করি? একটা ডেটা দিচ্ছে আমাদেরকে, এই রিপোর্টটা বের করে দেন তো স্যার, মানে ডেটা দেন, মানে র ডেটা দেন। সেই র ডেটা নিয়ে দাম করে নিয়ে অ্যানালাইজ করে অ্যাভারেজ ম্যাক্স মিনি করে রিপোর্ট বের করে দিচ্ছে। রাজীব ভাই, আমরা করি কেন এই কাজটা? এটা অনেক সময় করতে হয়, কারণ অনেক সময় হয় কি টাইমের প্রেশারের কারণে হয় না আর কি। ভাই তাইলে ওই অনেক যে সময় আবার আগের এক্সাম্পল দিলাম, রোগী তেলে মারা যাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট বলেন তো? ধরেন আপনি করলেন সার্জারি, ওই সিচুয়েশনে রোগীটা মারা যাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট? ফ্যাটাল হওয়ার না, এখানে তো পসিবিলিটি বেশি। আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি মেনটেন করতেছি না, হ্যাঁ, সেক্ষেত্রে তো তার লাইফ হ্যাক হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তার মানে আপনারা আজকে যে এক্সাম্পলটা দিলাম এইটা মাথায় রেখেন। খাবার যেমন আপনি ডিরেক্ট বাজার থেকে এনে ডাইরেক্ট পাতিলায় দিলেই হবে না। হ্যাঁ, কোনটা হয় বলেন তো? ধরেন এক্সাম্পল, আপনি এখন ব্যাঙ্গলসে গেলেন, ওইখানে বারবিকিউ করা মাংস, সব মেরিনেট করা মাংস আছে, খালি এনে ঢালবেন। এটা কি সম্ভব নাকি? এটা পসিবল না। বুঝছেন তো? ওটা কি ধোয়া লাগে? ধরেন এক্সাম্পল, যেটা মেরিনেট করা থাকে ওটা কি আমার ধোয়া লাগতেছে সেকেন্ড টাইম? মানে আপনার জন্য কেউ তো ক্লিন করে স্টোরে রেখে দিছে। তো ওই ক্লিন করে স্টোরে রেখে দেওয়ার কাজটা করে হচ্ছে আপনার ডেটা ইঞ্জিনিয়াররা মেশিন লার্নিং মডেল ইউজ করে যে কোনো একটা ডিপ্লয়মেন্ট করে ডেটাগুলোকে সার্ভারে রেখে দেয়। কাইন্ড অফ মেরিনেট করে মাংস টাংস সবকিছু রেখে দিছে, এখন আপনাকে নিবেন, নিয়ে খেলে রান্না করবেন। মানে ব্যাপারটা এরকম হয় আর কি। আচ্ছা, তো এই প্রসেসে আমরা ক্লাসের আজকে শেষের দিকে চলে আসছি, আর বেশি সময় নিব না। তো এই প্রসেসে আমাদের ফাইনালি যখন আমরা ক্লিন করা শেষ, দেন আমরা কি করি? একটা ফাইনাল ভ্যালিডেশন করি, রিচেক করি। রিচেক করি কিভাবে? দেখি তো সব ঠিকঠাক মতো করলাম কিনা, সব ঠিক আছে কিনা, ওকে ডান। করার পর আমরা ক্লিনিং ফেজে চলে যাই। বাট এই পুরো ক্লিনিং ফেজের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি আজকে আপনারা এখানে জবে আছেন কেউ? রাজীব ভাই ছাড়া আর কেউ কি জবে আছেন কেউ? আর কি বাকি সবাই স্টুডেন্ট নাকি?
আচ্ছা, আমরা ধরে নিলাম বাকি সবাই স্টুডেন্ট একমাত্র রাজীব ভাই ছাড়া। এখন রাজীব ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে এরকম একটা রিপোর্ট চাইছে, আপনি মোটামুটি 7 দিন 8 দিন ধরে একটা রিপোর্ট করছেন, আপনি কিন্তু কোনো কি করছেন, কোনো ডকুমেন্টেশন রাখেন নাই, কোনো অবজেক্টিভ প্রপারলি রিটেন ফর্মে রাখেন নাই, ডাটা ক্লিনিং কালেকশন রিপোর্ট ফর প্রপার ফর্মে করেন নাই। পরের বছর আপনার আরেকজন লোক আসলো, আপনি চলে গেছেন, এর মধ্যে আরেকজন লোক আসলো, আসার পর বললো যে ঠিক আছে এই রিপোর্টটা বানান, এই যে রিপোর্টটা আমাকে উনি, আপনি এখানে যিনি ছিলেন উনি বানাইতেন, এখন আপনি বানান। এখন ওই লোকটা কি খুঁজে কি দিয়ে কি বানাবে? আপনি ধরেন ডেটা অ্যানালাইসিস করার সময়, রিপোর্ট কালেকশন করার সময় কোনো ডেটার ফিজিক্যালি নিছেন অমুক ফাইল থেকে, অমুকের কাছ থেকে, অমুকের কাছ থেকে, এগুলো যদি কোথাও লেখা থাকতো, কিভাবে ক্লিন করছেন, কয়টা মিসিং ডেটা পাইছেন, কয়টা আউটলেয়ার পাইছেন, কয়টা ডেটা স্ট্যান্ডার্ড ফরম্যাট করার জন্য ডলারকে টাকায় কনভার্ট করছেন, কয়টার আপনার কেজি কে ধরেন গ্রামকে কেজি করছেন, এগুলো সবগুলো কোথাও লেখা থাকতো, লিমিটেশন গুলো লেখা থাকতো, তাহলে কি তার জন্য কাজটা করা সহজ হতো না? এটা তো নিশ্চয়ই। তো আমরা এই জায়গাটায় যেটা বলি সেটা হচ্ছে ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে কাজটা করছেন, আপনার প্রসেসটা কি ছিল, আপনার এই পুরো প্রতিটা জার্নিতে প্রতিটা ফেজে ডকুমেন্টেশন করে রাখা, লিখে রাখা, কোন ফেজে কিভাবে কাজ করছেন। ডকুমেন্টেশন তো আসলে যেমন দরকার, ডকুমেন্টেশনটাকে সেভ রাখাও আমাদের দরকার, কারণ আমরা রিসেন্টলি দেখছি আমাদের সচিবালয়ে পড়ে গেছে কয়েকটা রুম। তো ডকুমেন্টেশন হিসেবে আমি রাখলাম ঠিক আছে, কিন্তু সেটা সেফটি মেজারমেন্ট যদি না করি তাহলে আরো বিপদ। ওটা আরো ডেফিনেটলি, ওটা তো আমরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কি করি, আমরাই তো এখন অফিসের প্রত্যেকটা কাগজ মানে যা হয়ে যায় একটা টাইম কাট অফ ডেট ধরে এগুলোকে স্ক্যান করে অনলাইন করে ফেলি, এরপরে হার্ড কপি থাকুক না থাকুক পুরা যাক প্যারা নেই, সার্ভার পুরা যাক তাও প্যারা নাই, কারণ ব্যাকআপ সার্ভার থাকে। তো এই ছিল মোটামুটি ডেটা ক্লিনিং এর ফেজের পোর্শন। এখন আমাকে একটু রোমানা আপু, আপনি একটু আবার আমাকে একটু এক্সপ্লেন করেন, এই যে আমি পুরো ফেজে আপনাদেরকে এতক্ষণ যে গল্পগুলো শোনালাম, কথাগুলো বললাম, আপনি একটু এখন একটু এক্সপ্লেন করেন, এখন বলতে পারবেন? জি। ওকে, বলেন একটু শুনি। আম, আমরা যদি কোনো একটা প্রজেক্ট হাতে নিই অ্যান্ড ফার্স্টে ওটা আমরা ডিফাইন করব যে আমরা ওই প্রজেক্ট থেকে আউটকাম হিসেবে কি চাচ্ছি, এর জন্য আমরা অবজেক্টিভ বা গোল ডিফাইন করব। দেন হচ্ছে বিভিন্ন সোর্স থেকে আমরা ডেটা কম্পাইল করব অ্যান্ড তারপর বিভিন্ন টুল ব্যবহার করে ডেটা ক্লিন করব, যার মাধ্যমে নেসেসারি ডেটাগুলো আমরা রাখবো অ্যান্ড আননেসেসারি গুলো আমাদের ফেলে দিব বা দরকার হবে না এরকম। অ্যান্ড দেন হচ্ছে আমরা বিভিন্ন অ্যানালিটিক্যাল মেথড ইউজ করে সেটাকে অ্যানালাইসিস করব অ্যান্ড আফটার দ্যাট আমরা যে টুলস ব্যবহার করে মানে অ্যানালাইসিস করেছি এটা ঠিক আছে কিনা এটা আমরা ইভালুয়েট করব অ্যান্ড ইভালুয়েশনের পরে ভ্যালিডেশনটা আমি ভুলে গিয়েছি ভাইয়া। বলেন আপু, ঠিক আছে, তো তারপরে অ্যান্ড দেন হচ্ছে আমরা প্রপার রিপোর্ট অ্যান্ড ভিজুয়ালাইজেশনের মাধ্যমে রিপোর্ট সাবমিট করবো আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এখন আমাকে একটু মোমো ভাই আপনি একটু বলেন, আপু যেগুলো বলছে তার মধ্যেকার স্টেপস গুলো একটু বলেন আমাকে। ভাইয়া কোশ্চেনটা আবার একটু মানে আমরা আজকে ক্লাসে যা করাইলাম তা আপনি একটু সামারি করে বলেন, একটু কিছু কিছু স্টেপস একটু এক্সপ্লেন করে বলেন। ভাইয়া কোন স্টেপস গুলো হচ্ছে যে এক্সপ্লেইন করে বলবো? যেটাই বলেন সেটা একটু একটু এক্সপ্লেন করে বলেন, সেটা বলতেছি। ছটাই বলবেন তো ছটাই একটু এক্সপ্লেন করে বলেন, পজিটিভ থেকে রিপোর্টিং পর্যন্ত প্রসেসটা, মানে অ্যানালিটিক্যাল প্রসেসটা একটু বলেন, জার্নিটা বলেন। আচ্ছা, ওকে, আপুর যদি মাইক্রোফোন ইস্যু থাকে তাহলে আপনি পরে বলেন। আচ্ছা, রাজীব ভাই আপনি একটু বলেন বস। হ্যাঁ, বস বলেন না। ডিফাইন অবজেক্টটা তো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার মোটোটা, হ্যাঁ আমি আসলে ভাইয়া এটাকে অ্যানালাইজ বলছিলেন
নাকি ফুল প্রসেসটা একদম ডিফাইন অবজেক্টিভ থেকে একদম? শুরু করে ফুল প্রসেসটা আগে রাজীব ভাই বলুক, আপনি একটু শোনেন, তারপর আপনি বললেন। ডিফাইন অবজেক্টটা হচ্ছে আমার এইমটা, যে আমি আসলে এই ডাটা থেকে আসলে আমি ফাইনালি আমি কি প্রেজেন্ট করতে চাচ্ছি আমার হায়ারার্কির কাছে, যে মোটোটা ডাটা অ্যাগ্রিগেশন হচ্ছে আমি টোটাল ডাটাটা আমি কোথা থেকে নিব, কোন পোর্শন থেকে নেব, স্যাম্পলিং যেটা আর কি, যে আমি এই পপুলেশন থেকে নেব কিংবা এই স্যাম্পলিং মেথডটা ইউজ করব, কি পরিমাণ ডাটা নিয়ে আমি কাজ করব। কারণ অনেক সময় কি বিগ ডাটা থাকলে, হিউজ ডাটা থাকলে আমি সব ডাটা নিয়ে কাজ করতে পারি না, তখন আমাকে আমাকে স্যাম্পলিং ইউজ করতে হয়। ডাটার ক্লিনিং এ যেটা হচ্ছে যে ডাটার বিভিন্ন ফরম্যাট থাকে, ডাটা ইরর থাকে, সেই ডাটাগুলোকে আসলে আমার কাজের সুবিধাতে সেটে ফেলা। হ্যাঁ, মানে কাজ বাংলা যেটা বলে একদম বাদ দিয়ে দেওয়া, ছেঁটে পারফেক্ট, ফেলা। পারফেক্ট। হ্যাঁ, এই ছেটে ফেলার পরে হয় কি আমার টোটাল আর কি প্রসেসটা মানে আমার ইনপুট গুলো আমি সবগুলো নিয়ে আসলাম। অ্যানালিটিক্যাল মেথোলজি হচ্ছে যে আমি আসলে কোন মেথোলজিটা ইউজ করবো। আমি রিসার্চের চিন্তা করি তাহলে আমি কোয়ালিটেটিভ রিসার্চ করবো না কোয়ান্টিটেটিভ রিসার্চ করবো, এই ধরনের কিছু পোর্শন কাজ করে। এই অ্যানালিটিক মেথোলজিতে আবার ধরো কোন ধরনের সফটওয়্যার গুলো আমি ইউজ করবো, আমি স্পেসিএস করবো না স্টার্টা করবো, আর নাকি এর থেকে অন্যান্য গুলা, কিংবা আমি পাইথনে করবো নাকি আর এ করবো, এই ব্যাপারগুলো অনেক সময় কাজ করে। আর ফাইনালি ইভ্যালুয়েশন আর ভ্যালিডেশনটা যাচাই করতে হয় যে আমি যে আউটকামটা পাইলাম এইখানে টোটাল নাম্বার অফ এরর আছে কিনা, কিংবা আমি যখন এই ডাটাটা পাইলাম সেটা আসলে সোশ্যাল ইম্প্যাক্ট কিংবা আমার অর্গানাইজেশনাল ইম্প্যাক্টের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করবে, সেটা আমাকে ফাইনালি জাজমেন্টে আসতে হবে। মানে মেইনলি লাস্টলি আপনি অবজেক্টিভের সাথে এটাকে, অ্যালাইন কিনা। হ্যাঁ, এটা অবজেক্টির সাথে অবশ্যই অ্যালাইন। অবজেক্টির সাথে যদি অ্যালাইন না থাকে তাহলে তো আমি আমার কাজের থেকে বিচ্যুত হয়ে গেলাম, একটা এক্স্যাক্টলি, না অনেক সময় এটা হয় ইররে চলে। রিসার্চের ক্ষেত্রে, অনেক সময় হয় যে অ্যাকচুয়ালি অবজেক্টিভ ছিল একটা, করে ফেলছে আরেকটা, যদি আমরা ইভালুয়েট না করি, সেটা বলতেছি আর কি। এটা এটা হয় অনেক সময়। আবার আপনি যারা যেটা ফার্স্ট বললেন টাইম যে রিসার্চ ইম্প্যাক্ট করতে যায়, অ্যানালাইসিস করা, দেখা যে আমি যে রিপোর্টটা বের হইলো এটার কি কি সাইড ইম্প্যাক্ট আসতে পারে, শুরুতে তো আর বুঝেন না যে কি আসবে, কিন্তু এখন রেজাল্ট বের হওয়ার পর আপনি কোরিলেশন করে দেখতেছেন যে এটার তো ইম্প্যাক্ট এমন হইতে পারে, ইফেক্ট কি কি পড়তে পারে, এটাই তো ইভ্যালুয়েশনটা। হ্যাঁ, হ্যাঁ, এটা পজিটিভ নেগেটিভ অনেক সময় সোশ্যাল ইম্প্যাক্টটা অনেক সময় চলে আসে, যেটা আসলে রিসার্চের প্রথম ক্ষেত্রে বোঝা যায় না, কিন্তু দেখা গেল একটা আউটকাম চলে আসলো যেটা আসলে সমাজের ক্ষেত্রেও দেখা গেল আমি যদি ইয়ে করি তাহলে দেখা গেল ক্ষতিকারক। আর ফাইনালি যেটা হয় যে আমি আসলে এই যে আমার সমস্ত ক্রাইটেরিয়া সবকিছুর পরিশ্রম কিংবা আউটকামটা যে আমি আসলে কিভাবে প্রেজেন্ট করবো, প্রেজেন্টের ধরনটা কি হবে, আমি কোন ফরম্যাটে করবো, পাওয়ার পয়েন্টে করবো, বিগ স্ক্রিনে করবো নাকি এতগুলো পাতায় করবো, আমার ভিজুয়ালাইজেশন ক্যাপাবিলিটি কিংবা হচ্ছে আমার ডাটা ফরম্যাট গুলাকে আমি কিভাবে সাজাবো, কি কি চার্ট ইউজ করবো, এটাই হলো ফাইনাল হচ্ছে রিপোর্টিং আর ভিজুয়ালাইজেশন। এইটা একটু, হ্যাঁ পারফেক্ট। এখানে যেটা আসতেছে যে আপনার কিন্তু অ্যানালিটিক্যাল মেথোডোলজির মধ্যেই বের হয়ে আসতেছে কোন চার্ট কোন কোন প্রশ্নের ক্ষেত্রে। ধরেন একটা কোশ্চেন অ্যান্সার আপনি পাই চার্ট দিয়ে করলেন, একটা বার চার্ট দিয়ে করলেন, একটা ধরেন স্ক্যাটার প্লট করলেন, একটা হিস্টোগ্রাম করলেন, একটা টেবিল করলেন, ঠিক আছে, এগুলো সব অ্যানালিটিক্যালে চলে আসলো। রিপোর্টিং এর ফেজে আমরা দুইটা ফেজ করি। আমরা একটা ড্রাফট রিপোর্ট করি, আমরা প্রথমে এটা আমরা সিম্পল পাওয়ার পয়েন্ট আমরা ওয়ার্ডে করি। এইটা কমপ্লিট হওয়ার পর দেন ওটাকে আমরা আরেকটু ইনডেপথ ভিজুয়ালাইজেশন করার জন্য তখন আমরা পাওয়ার বিআই বা ডেটা ভিজুয়ালাইজেশন টুলস ইউজ করে থাকি। এটাই তো রাজীব ভাই, ঠিক না? হ্যাঁ, আমি লাস্ট হচ্ছে 2 সপ্তাহ আগে দুইটি প্রেজেন্টেশন ছিল আমার মেশিন লার্নিং এর উপরে, সাইবার সিকিউরিটি। তো আমার তো পুরো আর্টিকেল আসলে 5 মিনিট সময়ের ভিতরে আসলে এটা বোঝানো সম্ভব না। তখন হচ্ছে কি যে পাওয়ার পয়েন্টে হয়তো 8টা থেকে 10টা স্লাইড দিয়ে ওইখানে হালকা হালকা করে আর কি এক্স্যাক্টলি, বলা, সেটা তো সময় হবে না। মানে ডিপেন্ডিং অন টাইম এন্ড সিচুয়েশন। এখন আপনি হ্যাঁ, 250 পেজের রিপোর্ট লিখলেন, আপনি তো আর 250 পেজ এখন রিপোর্ট তো আপনার মানে আপনার রিপোর্ট শোনার জন্য তো বোর্ডের যে তারা থাকবে তারা তো আপনাকে এতক্ষণ সময় দিবে না, ম্যাক্সিমাম 5 না থেকে 10 এরপরে মিনিট সময় দিবে। এর ভিতরেও আবার হচ্ছে যারা পিএইচডি হোল্ডার ছিল তারা আবার কোয়ারি করে সেই প্রশ্নগুলো উত্তর দিতে হয়, এটা মানে একটু জটিল অনেক ছিল। অনেক বিষয় থাকে আর কি। রাইট, থ্যাংক ইউ রাজীব ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করব হচ্ছে মমো ভাই আপনাকে। জি ভাইয়া। হুম, আপনি একটু বলেন আপনার মতো করে। হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি স্পষ্ট।
আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যে মানে আমরা যদি কোনো হচ্ছে যে কোনো ধরনের অ্যানালাইসিস এর ফার্স্টে আমরা মানে আমাদের মানে আমরা ওই অ্যানালাইসিসটা শুরু করার একদম হচ্ছে যে মানে ওইটার আগে কিছু কাজ থাকে, ওইটাই আর কি প্রি প্রসেসিং এ এই ফেজটাতে পড়ে। হুম তার মধ্যে একটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইন করা, যে আমরা অ্যাকচুয়ালি মেইনলি আমরা যে কাজটা আমরা আশা করতেছি ওই অবজেক্টিভটা হচ্ছে বা গোলটা ফার্স্টে সেট করা। এরপর হচ্ছে ডাটা এগ্রিগেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন আমাদের অবজেক্টিভটা ডিফাইন করি, তারপর হচ্ছে যে আমাদের ডাটা কালেক্ট করার একটা ব্যাপার থাকে, হচ্ছে যে মানে মেইনলি কোন মানে হচ্ছে যে কোন জিনিসগুলো আমরা আম, আমাদের এই অ্যানালাইসিস এর মধ্যে, এই প্রজেক্টের মধ্যে থাকবে, কোন কোয়েশ্চেন গুলো আমরা আনসার করব বা কোন, সো ওই জিনিসটাকে হচ্ছে ইজি করার জন্য মেনলি ডাটা এগ্রিগেশন বা হচ্ছে যে আহ, এটা আর কি ইউজ করা হয়। এরপর ডাটা ক্লিনিং এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা যখন অনেক ডাটা যখন কম্পাইল করি, তো ওখানে অনেক ধরনের ডাটা থাকে যেগুলো হচ্ছে অনেক সময় স্ট্যান্ডার্ড মেনটেন করে না, বা কিছু মিসিং ডাটা থাকে বা কিছু ডুপ্লিকেট থাকে। সো ওই জিনিসগুলোকে আমরা ফার্স্টে ক্লিন করে নিই। এরপর আছে হচ্ছে অ্যানালাইটিক্যাল মেথোডোলজি, যে ক্ষেত্রে আমরা হচ্ছে যে মানে কোন মেথড ইউজ করে আমরা এই অ্যানালাইসিসটা করব, ওই জিনিসটা ওখানে আমরা হচ্ছে যে মানে ওইটাকে আমরা সেট করি। এরপর হচ্ছে যে ডাটাটা অ্যানালাইসিস হয়। এরপর হচ্ছে আমাদের যে অ্যানালাইটিক্যাল প্রসেসটা শেষ হওয়ার পরে যেটা থাকে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন এন্ড ভ্যালিডেশন। আমরা ফার্স্টে হচ্ছে ডাটাটাকে মানে আমাদের যে আউটকামটা এসেছে ওটাকে আমরা ভ্যালিডেট করি, ওটাকে ইভ্যালুয়েট করি। ওটা যদি আমাদের হচ্ছে যে মানে আমাদের যে অবজেক্টিভটা যেটা আমরা ফার্স্টে সেট করেছি বা গোলটা, ওইটার সাথে যদি হচ্ছে কমপ্লাই করে, সেক্ষেত্রে আমরা হচ্ছে রিপোর্টিং এন্ড ভিজুয়ালাইজেশনে যাই। পারফেক্ট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে রাখি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো রাখি পল, আপনি শুনতে পাচ্ছেন আপু? আচ্ছা, তারপর হচ্ছে মারুফ বিল্লাহ। তারপর হচ্ছে আপনার রেদাউন হোসেন ভাই, ভাইয়ের কি মানে মেবি মাইক্রোফোনের ইস্যু বলছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে ইলিয়াস। তারপর হচ্ছে মনোয়ার ভাই। আচ্ছা, একটু পার্টিসিপেশন করলে ভালো হতো, কারণ আমরা 1 ঘন্টা মতো 1.5 ঘন্টার মতো ক্লাস করলাম। ওকে, মাইক্রোফোন সমস্যা আপনি নেক্সট টাইম ট্রাই করেন ভাইয়া, মাইক্রোফোনটা যদি আপনি সলভ করতে পারেন। আমরা কারণ আমরা ক্লাসের মধ্যে একটু আমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যা শিখলাম, এই 1.5 ঘন্টার মধ্যে আসলে কি শিখলাম এটা ফিডব্যাক না নিলে আসলে হয় না। কারণ আমি এখন বুঝলাম যে মোটামুটি যারা বললো তারা অ্যালাইন, টু দা পয়েন্ট অ্যালাইন। তো আমরা এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ, ওকে থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা এই কোর্সের মধ্যে যেটা করব সেটা হচ্ছে এই যে আজকের স্লাইডটা করালাম, এই স্লাইডটা ধরেই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই জায়গাটাই যাব। তো এখন এই অবজেক্টিভ ডিফাইনের প্রসেসগুলো কিছু জিনিসপত্র আছে, এগুলো হয়তো বা আপনাদেরকে আমরা থিওরিটিক্যাল প্রসেস দিতে পারি, এটা আসলে ডোমেন নলেজের উপর ডিপেন্ড করবে। মেইনলি ডেটা অ্যাগ্রিগেশন কিভাবে করতে হয়, কি কি এক্সেল ফাংশন ইউজ করতে হয়, এটার জন্য এক্সেল পাওয়ার পয়েন্ট মানে কি কি ধরেন টুলস টেকনিক্স লাগে, এটা আমরা শিখবো। ক্লিনিং করার ম্যাথোডোলজি কি কি থাকে, কিভাবে ক্লিন করতে হয়, এইটা আমরা দেখব। এরপরে অ্যানালাইসিস করার জন্য আমাদের এখানে স্ট্যাটিস্টিক্যাল কি কি ধরনের ম্যাথোডোলজি ইউজ করতে হয়, এগুলো দেখব। তারপর হচ্ছে ইভালুয়েশন প্রসেসটা একটু জাস্ট থিওরিটিক্যাল পোর্ট, এটা আমরা দেখব। এরপরে চলে আসে রিপোর্টিং বের করতে হয় কিভাবে। মেইনলি আমরা ফোকাস দিব হচ্ছে আপনার ভিজুয়ালাইজেশন, অ্যানালিটিক্যাল, আপনার অ্যাগ্রিগেশন এবং ডেটা ক্লিনিং। এই কটা জিনিস আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা আগামী 2টা মাস, প্রায় 1.5 মাস 15-2 মাসের মতো আমরা এই জিনিসটা কভার করবো আর কি। এই যে আজকের শুরুতে আপনাদের সাথে একটা আপু ছিলেন আগের ব্যাচের, তাদেরকে এইটাই করাচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলোই হাতে ধরে করাচ্ছি, যেটা যতটুকু পসিবল এক্সেল দিয়ে, কখনো আপনার কখনো পাওয়ার বি দিয়ে, কখনো লুকার দিয়ে, মেইনলি যে জিনিস এইগুলো দিয়ে আমার পোর্শন এটাই, যাতে করে রিয়েল লাইফে আপনারা যখন জবে পার্টিকুলার প্রজেক্টে কাজ করবেন, আপনার কাজের ক্ষেত্রে আপনারা যাতে করে এই জিনিসগুলাই মূলত আপনারা কাজে লাগিয়ে আপনাদের কাজগুলো প্রপারলি করতে পারেন। এটাই হচ্ছে প্রসেস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড।
বর্তমানে মার্কেটে বা কাজের ক্ষেত্রে এটাই হচ্ছে প্রসেস, এটাই স্ট্যান্ডার্ড, এটাই ফলো করতে হয়। তো এই স্ট্যান্ডার্ডটা আমরা শিখবো যখন আমরা কাজ শুরু করব প্র্যাকটিক্যালি, তখন আমরা এটাকে আমাদের প্রপারলি মানে কোপ আপ করতে পারি। এবং আপনাদেরকে যে ফাইনাল অ্যাসাইনমেন্টটা দিব, ওই অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে একবারে শুরু থেকে আপনাদেরকে অবজেক্টিভ দিয়ে দিব। আপনারা ওই অবজেক্টিভ অনুযায়ী ডেটা কালেক্ট করবেন, অ্যাগ্রিগেট করবেন, তারপরে ক্লিন করবেন, তারপরে অ্যানালিটিক মেথোডোলজি দিয়ে ফাইনালি ভিজুয়ালাইজ রিপোর্টিং করবেন। ওইটা হবে যে আপনাদের ফাইনাল একটা প্রজেক্ট। এই একটা প্রজেক্টই আপনাদের আমি ফিজিক্যাল মানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করাবো, বাকিগুলো করাবো যেগুলো হচ্ছে সিমুলেটেড ডেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। পুরো আপনাদের ক্লিনিং এ কিছু প্র্যাকটিস থাকবে, আপনার এগ্রিগেশনে কিছু প্র্যাকটিস থাকবে, তারপরে অ্যানালিটিক্যাল মেথোডোলজি কিছু প্র্যাকটিস থাকবে। এই তো এইভাবে করে করে থাকবে আমার আজকের ক্লাসের। এখন আপনাদের কাছ থেকে যে কজন কথা বলতে পারবেন বা বলছেন, আপনার কাছ থেকে সংক্ষেপে আমি ফিডব্যাক নিব যে আমার আজকের ফার্স্ট ক্লাস আমার হিসেবে আপনাদের কেমন লাগলো, আপনাদের এক্সপেকটেশন ফিল আপ হচ্ছে কিনা, বা আসলে ওভারঅল কেমন লাগছে এটা একটু আপনারা জানাবেন, বা কোনো ফাইন্ডিংস আছে কিনা, বা কোনো ফিডব্যাক আছে কিনা যে ভাইয়া আপনি এইভাবে না করলে এইভাবে করলে ভালো হয়, এইভাবে বুঝবো। তো আমি একটু শুরুতে মমো আপু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আপনার ওভারঅল মানে আজকের এক্সপিরিয়েন্সটা বলেন। ভাই আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটা বেশ ভালো। আমি একদমই নতুন আর কি, মানে আমি আসলে একদমই মানে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যাই না এই মানে কোর্সটা বা কোনো কিছু। তো সেই হিসেবে ফার্স্ট ক্লাস হিসেবে আমি সবই বুঝতে পেরেছি। তো ভাই আমার এক্সপিরিয়েন্স বেশ ভালো। আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে আছেন? হ্যাঁ, ফার্মাসি। ফার্মাসি, ওকে, গ্রেট গ্রেট। বাট আপনি কি জিনিসটা আপনার মানে ডেটা সায়েন্সের ক্লাস করতেছেন, কিন্তু ডেটা সায়েন্সের একটা পোর্শনে ক্লাস করতেছেন, বাট আপনার কাছে কি ওরকম কঠিন কিছু মনে হচ্ছে? রিয়েলিটি মানে রিয়েল লাইফের সাথে একটা ফিল পাচ্ছেন কিনা সেটা বলেন। জি ভাই, রিয়েল লাইফের সাথে ফিল পাচ্ছি। আমার মানে কঠিন মনে হচ্ছে না। মানে আমি যেহেতু একদমই নতুন, সেই হিসেবে আমি একটু ভয় ছিলাম আর কি, যে হয়তো আমি একদমই কিছু বুঝবো না, কিন্তু সেই হিসেবে আমি বেশ ভালো বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো শুনে। ওকে, তারপরে আমি একটু চলে যাই হচ্ছে আম, রোমা রোমানা আপু, আপনার কাছে আপনার ফিডব্যাক একটু নিব। কোন জিনিসটা ভালো লাগে নাই, বা কোন জিনিসটা আসলে একটু ইমপ্রুভ করা দরকার, আপনার কি মনে হয় বলেন। হ্যাঁ, ওভারঅল খুবই ভালো লেগেছে। নেক্সট থেকে আরেকটু মানে আরেকটু অন্য কোনো সেক্টর নিয়ে একটু এক্সাম্পল দিয়ে আরেকটু বোঝালে ভালো হবে আই থিঙ্ক। ওকে, আমার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে যে আরো একটু ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর গুলো আলোচনা করলে ভালো জি হয়। জি। আচ্ছা, ক্লাসে আমি যেভাবে পড়াচ্ছি, আপনাদের সাথে যে ইন্টারেক্ট করতেছি, আপনার এই প্রসেসটা ভালো লাগছে, বা এখানে কোনো ফিডব্যাক আছে? না, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, ঠিক আছে। রাজীব ভাই, আপনার একটু ফিডব্যাকটা দরকার। আমার হচ্ছে আপনার যে টু ওয়ে কমিউনিকেশন থাকে অডিয়েন্সের সাথে, এটা আমার ভালো লাগছে। এটা বাংলাদেশে এডুকেশন সিস্টেম আসলে খুব কম। আমার দ্বারা যেটা দেখি হচ্ছে টিচার আসতেছে, পড়া যাচ্ছে, স্লাইড দেখাচ্ছে, এই ধরনের না। আপনি যে কিছু সময় পর পর ওপিনিয়ন নিচ্ছেন, এটা আসলে একজন লার্নিং আর লার্নারের মাঝে একটা কমিউনিকেশনটা বিল্ড আপ করে, সহজবোধ্য করে, প্রশ্ন করার সাহসিকতাটাও তৈরি করে। সেটা অমূলক প্রশ্ন হলেও স্টুডেন্টরা করতে পারে। এই যে প্রসেসটা, এটা হচ্ছে লার্নিং এর জন্য খুবই জরুরি। আর বিজনেস অ্যানালিটিক্স আমার খুব প্রিয়, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমি পিএইচডি তে অ্যাপ্লাই করেছি ইউএসএ তে। এখন যদি না হয়, আমি হয়তো মাস্টার্স এ আমি বিজনেস অ্যানালিটিক্স অথবা এমআইএস এ যাবো। যে কারণে হচ্ছে আমার বেসিক কিছু নলেজ দরকার, যাতে আমি হঠাৎ করে ঝামেলায় না পড়ি আর কি। এই কারণে আর কি এনরোল করা। আচ্ছা, ওভারঅল আপনার মতে আমার জন্য ইমপ্রুভমেন্ট এরিয়া কি, কোন জিনিসটা ইমপ্রুভ করতে পারি, বা ক্লাসের এই আজকের এই ক্লাসে? এই এক ক্লাসে আসলে আমি আপনাকে ইমপ্রুভমেন্ট কোন জায়গাটা, এটা আসলে আমার বলা আমার জন্য টাফ, বাট ওকে, ইটস কোয়াইট ওকে আর কি ফর মি। বাট অ্যাজ ইফ টুডে আজকে যা পড়ুন দেখাইছি, ইজ ইট ওকে ফ্রম অ্যাকর্ডিং টু ইউর অবজারভেশন? ডেফিনেটলি ওকে, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মোমো, থ্যাংক ইউ রোমানা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাকিব ভাই জয়েন করছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আহ মাত্র ওই কজন দেখতেছি, কজন মানে 7-8 জন দেখলাম আর কি। বাকিরা হয়তো শুরুর দিকে ছিলেন, হয়তো লিভ নিয়েছেন আর কি। আপনাদের মধ্যে প্রায় সবাই জয়েন করে ফেলছেন, আমাদের এখানে এনরোল করে ফেলছেন, পেমেন্ট দিয়ে ফেলছেন। আমি জাস্ট আপনাদেরকে নোটিফাই করতে চাচ্ছি যে এটা আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস, এবং আর কোনো ফ্রি ক্লাস আপনারা পাবেন না। আজকের ক্লাসের ভিডিওটা আশা করি যদি সম্ভব হয় আজকে দিয়ে দিব, অথবা কালকে দিয়ে দিব। আর যারা এখনো এনরোল করেন নাই, তারা প্লিজ কালকের মধ্যে এনরোল করে ফেলবেন। কালকে আমরা এনরোলমেন্ট ক্লোজ করে দিব, এরপর আর কালকে আমরা অ্যাড করব না। তা আমাদের এখন পর্যন্ত
14-15 জনের মতো এনরোল হয়েছেন। তো আমরা হয়তো আর 4-5 জন হয়তো নিব, তারপর আমরা ক্লোজ করে দিব। তো এটাই ছিল আর কি। আর আপনাদের এখানে যারা আছেন তারা তো সবাই জয়েন করছেন বা এনরোল করছেন। কেউ কি আছেন যে এখন এনরোল করেন নাই? করলে একটু হাত তুলতে পারেন যে আপনি এখন এনরোল করেন নাই। আমি আজকে এখনো পর্যন্ত করিনি। করে ফেলেন। আমিও এনরোল করিনি, আজকে আমি জাস্ট জানতে পেরেছি কোর্সটা সম্পর্কে, তাই। ও আচ্ছা আচ্ছা। আমাদের তো ঠিক আছে, বুঝতে পারছি। আমরা তো হচ্ছে ওই যে এই মাসের আপনার 5-6 তারিখে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়েছি, তখন থেকে আর কি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলতেছিল আর কি। তো রোমা, আপনি হচ্ছে আপনার যদি কোনো কোয়েরি থাকে আমাদের পেজে অথবা আপনার হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি এখানে আমাদের ইনফরমেশন জানতে চাইতে পারেন। পেমেন্ট প্রসিডিউর বানানো কিছু চেষ্টা করবেন কালকের মধ্যে আর কি এনরোল করার। ওকে। আচ্ছা, আর বাকি মনোয়ার, ইলিয়াস, রেদওয়ান, মারুফবিল্লাহ, আপনি বাকি 3জন এনরোল করছেন আমি জানি। মারুফবিল্লাহ, আপনি কি করছেন? হ্যালো মারুফবিল্লাহ। মারুবিল মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, করছেন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটার জন্য আর কি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমাদের শিডিউল ক্লাস আবার আগামী রবিবার সেম টাইম 9:30 থেকে শুরু হবে, 11টা পর্যন্ত হবে। তো টিল দেন ভালো থাকবেন। আর যদি কোনো কোয়ারি থাকে, কোনো কিছু কোশ্চেন থাকে, আপনারা গ্রুপে আমাকে রিচ আউট করতে পারেন। আপনারা আমার সাথে কানেক্ট থাকেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই। ইনশাল্লাহ কথা হবে, আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।